আমার মোহাম্মদ আসিফ মণ্ডল। আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব শৈশব থেকে দেখে আসছি আমার বাবা আরবের দেশ কাতারে থাকে এবং কাতারে আমার বাবার নিজস্ব ব্যবসা রয়েছে। কাতার থেকে আমার বাবা মাসে মাসে আমাদের জন্য অনেক বেশি টাকা পয়সা পাঠাতেন। সেই টাকা পয়সা দিয়ে আমাদের সংসারটা আরাম আয়েশেই কাটতো। ছোটোবেলা থেকে আমি তেমন কোনো অভাব অনটন দেখিনি। আমার প্রবাসী বাবার টাকায় আমার শৈশবের দিনগুলো খুব আরামেই কাটে। এরকম করতে করতে আমি মোটামুটি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। কিন্তু ছোটোবেলা থেকে আমার সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা ছিল পড়াশোনা। আমার সব কিছুই ভালো লাগতো, কিন্তু পড়াশোনার কথা বললে আমার আর ভালো লাগতো না। আমাকে স্কুলে যেতে বললে আমার জ্বর উঠে যেত। মাস্টার রাখলে বাড়িতে আমি মাস্টারের কাছে পড়তাম না। মানে কোনোভাবেই আমার মা আপ্রাণ চেষ্টা করেও আমাকে পড়াশোনা করাতে পারেনি। আমার যে ছোট ভাই আর ছোট বোন আছে তারা কিন্তু যথেষ্ট মেধাবী। আমার বাবা এবং আমার মা তারা আমার ছোট ভাই আর ছোট বোনকে নিয়েই স্বপ্ন দেখত। একসময় আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিই। আমার বাবা মা শত চেষ্টা করেও আমাকে স্কুলে পাঠাতে পারেনি। আমার বাবা যেহেতু কাতারে ব্যবসা করত, তিনি বেশিরভাগ সময় বাংলাদেশেই থাকতো। তো বাবাও শত চেষ্টা করে আমাকে পড়াশোনা করানোর জন্য, স্কুলে পাঠানোর জন্য, কিন্তু সে তো আর কাজ হয় না। একটা পর্যায়ে আমি পড়াশোনা ছেড়ে দিই এবং পড়াশোনা ছেড়ে দিলে পরে আমি এলাকার বিভিন্ন উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে চলাফেরা করতাম। তবে ওদের সাথে চলাফেরা করতাম, টাইম পাস করতাম, সবই ঠিক আছে, কিন্তু ওরা যদি কোনো খারাপ কাজ করতে চাইতো আমি কিন্তু তখন যাইতাম না। সর্বোপরি আমি একটা কথা মনে রাখতাম যে আমার বাবা আমাদের অত্র এলাকার খুবই সম্মানিত একটা ব্যক্তি। আমি এমন কোনো কিছু করব না যেটার কারণে আমার বাবার মান সম্মানের ক্ষতি হয়। এজন্য খারাপ ছেলেদের সাথে চলাফেরা করলেও আমি তেমন কোনো খারাপ কাজ করতাম না। রাত বিরাত ওদের সঙ্গে ঘুরতাম এবং ঘরে ফিরে আসতাম। এরকম করে করে প্রায় 4 থেকে 5 বৎসর কেটে যায়। আস্তে আস্তে করে আমার ভিতরে একটা সিনেমার প্রতি মায়া জন্মে যায়। কেন জানি হঠাৎ করে আমি একজন সিনেমা প্রেমী মানুষ হয়ে যাই। দেখা যায় আমি প্রতি সপ্তাহে আমাদের এলাকাতে, আমাদের ওই বাজারে, তখন কিন্তু আপনার বিসিডির ব্যবসাটা ভালো হতো। মানে ওই যে বিসিডি তখন চলতো এবং 10 টাকা 15 টাকার দামে হচ্ছে বিভিন্ন বাজারে সিনেমা দেখানো হতো রঙিন টেলিভিশনে। আমি তখন সিনেমা দেখতাম, মানে ছবি দেখতাম। 10 টাকা 15 টাকা দিয়ে তখন ছবি দেখতাম এবং ছবি দেখতে দেখতে একটা সময় আমার ভিতরেও না একটা হিরো হিরো ভাব চলে আসে। আমার চলাফেরা, বেশভূষ সব কিছুর মাঝে একটা অন্যরকম পরিবর্তন চলে আসে। আমি নায়কদের মতো করে চুল কাটতাম, ওদের মতো করে পোশাক আশাক পরতাম, এরকম করে শার্ট প্যান্ট পরতাম। সব কিছু মিলিয়ে আমি একটা ধুমবাচালে লাইফ লিড করতে শুরু করি। এরকম করে একটা সময় হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসে। সেটা হচ্ছে আমি চিন্তা করে বসি যে আমি একটা বিসিডির দোকান দিব। অনেকদিন ধরে আমার মাথায় কিছু না কিছু একটা করার প্ল্যান ঘুরতেছিল। আমি কিছু না কিছু একটা করব এরকম চিন্তা করতেছিলাম। হঠাৎ করে আমার মাথায় এটা চলে আসলো, আমি তো সিনেমা প্রেমী একজন মানুষ, সিনেমা দেখতে পছন্দ করি, তাহলে সিনেমা প্রাসঙ্গিকে আমি কোনো কিছু করব। এই চিন্তা ভাবনা করে আমি তখন বলে বসলাম যে আমি একটা বিসিডির দোকান দিব। তখন আমাদের এই অত্র এলাকাতে কোনো বিসিডির দোকান ছিল না, মানে কেউ এরকম সিডি ক্যাসেটের দোকান দেয়নি। তা আমি তখন করলাম কি, একটা সিডি ক্যাসেটের দোকান দিলাম। তো ওই দোকানটা দিতে কিন্তু বেশ অনেক টাকায় লাগছিল। আপনার একটা টিভি কেনা লাগছে, রঙিন টিভি, তারপরে বিসিডি চালানোর জন্য বিসিডি প্লেয়ার যেটাকে বলে এটা কেনা লাগছে, তারপরে দোকান ভাড়া আছে, দোকানে ডেকোরেশন আছে এবং সব কিছু মিলিয়ে বিসিডি ক্যাসেট কেনা লাগতো। তো অনেক বেশি টাকা খরচের একটা বিষয় ছিল। তো হিসাব করলাম অনেক টাকাই লাগবে, এত টাকা তো আর আমার কাছে নেই। তা আমি তখন সর্বপ্রথম মাকে বিষয়টা জানালাম যে মা, এমন এমন ঘটনা, আমি বিসিডি একটা দোকান দিব আমাদের বাজারে। আমাদের অত্র এলাকাতে তো কোথাও কোনো টিভি কেউ ভাড়া দেয় না, বিসিডি ভাড়া দেয় না, তা এই জন্য আমি একটা দোকান দিব। আমার আম্মা তখন বলতেছিল যে এটা ভালো ব্যবসা না, এটা লোকে ভালো বলবে না, তুই ভালো কিছু কর। আমি বলছি মা, আমি এটাই করবো, আমার এটা করতে ইচ্ছে করতেছে। মা মোটামুটি রাজি হচ্ছে না, হানাই ফানাই করতেছে। আমি তখন দাদির ধরলাম, দাদিরে বললাম, দাদি আপনি মায়েরা বলেন না আমার টাকা দেওয়ার জন্য, আমার টাকা দিলে আমি দোকান দিব। কিন্তু আমার মা আমারে বিশ্বাস করতেছিল না। মা মনে করছে টাকা দিলে আমি সেই টাকা বন্ধু বান্ধবদের নিয়ে উড়ে ফেলবো, খরচ করে ফেলবো। আমাকে মা টাকা দিতে চায় না। মা বলল তোর বাবা বাড়ি আসুক, এরপর আমি তোরে দিমুনি। এরকম করে মা তখন বাবাকে জানাইছে। বাবা তখন বলছে ঠিক আছে, আমি বিদেশ থেকে বিসিডি নিয়ে আসবো এবং সঙ্গে করে টিভিও নিয়ে আসবো। ওরে বলো কোনো কিছু কিনা লাগবে না, আর যে ক্যাসেট ফ্যাসেট আছে এগুলো আমি কিনে আনবো।
ওরে বলো একটা দোকান দেখার জন্য। তাই মা যখন আমাকে এরকম আশ্বস্ত করলো, পরে আমি আমাদের বাজারেই, আমার সঙ্গে অনেক পোলাপান আছে যাদের সঙ্গে আমি চলাফেরা করতাম, এরকম সবাইকে নিয়ে আমি তখন বাজারে একটা ভালো দোকান দেখি। তাই দোকান দেখার পরেই এই দোকানটাই দিব এরকম চিন্তাভাবনা করছি। আব্বা তখন বাড়িতে আসছে। আব্বা বলছিল আব্বা বিসিডি নিয়ে আসবে, টিভি নিয়ে আসবে, ক্যাসেট নিয়ে আসবে, কিন্তু আব্বা এগুলো আসলে কোনো কিছুই আনে নাই। না আনার পরে আব্বা তখন দোকানটা আমি যেখানে বানাইছি, দোকানের ডেকোরেশন সব কিছু দেখছে। দেখে আব্বা আমার ডাক দিয়ে জিজ্ঞেস করে, এটা বিসিডির দোকান দেওয়া সহজ কথা না, অনেকগুলো টাকা লাগবে। এখন তুই কি আসলেই ব্যবসা বাণিজ্য করবি, না আব্বুর সঙ্গে কাতারে চলে যাবি? আমি ওইখানে ব্যবসা বাণিজ্য করে আমার সঙ্গে চল, তুই কাতারে থাকবি, কাতারে কিছু একটা করবি এবং আমি তোর কিছু একটা করাবো, এলাকাতে দোকান ফাটের দরকার নেই। মানে আব্বা আমাকে এটা বলতেছে। তাই আমি আসলে কি ভাই, আব্বা এর আগে আমাকে বেশ কয়েকবার বলছে বিদেশ চলে যাওয়ার কথা, কিন্তু আমার নয় বিদেশ ভালো লাগে না। আমি বিদেশ যাব, আব্বা ছাড়া কাউরে চিনি না, কার সঙ্গে চলবো? এলাকায় সব বন্ধু বান্ধব আছে, সবাই ডাক দিই, সবার সঙ্গে সিগারেট ফিগারেট খাই, এখানে সেখানে ঘুরতে যাই, সন্ধ্যার সময় মাঠের ধারে গিয়ে আড্ডা মারি, রাত দুপুরে আমরা এটা সেটা রান্না করে খাই, বন্ধু বান্ধব মিলা মাঝে মাঝে মাঠে গিয়ে গিটার দিয়ে গান বাজাই। মানে সব কিছু মিলিয়ে যে একটা আনন্দ ফুর্তি, আমি তো আর বিদেশ গেলে সেটা পাবো না। যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি বিদেশ যাব না। আব্বা যতই বুঝাইছে, যতই চেষ্টাই করছে, আমি একটাই কথা বলছি যে না, আমি বিদেশ যাব না। আমার যদি কিছু করাই লাগে বা কিছু করতেই হয় তা আমি দেশেই করব, আমি বিদেশে যাব না। আমি বিদেশে যাওয়ার মাথা মানে আব্বাকে ডিরেক্টলি মানা করে দিছি। তাই মানা করে দেওয়ার পর আব্বা তখন চিন্তা করছে যে ঠিক আছে, যেহেতু বিদেশে যাবে না, তাহলে দেশে আব্বা ব্যবসা ধরাই দিবে। এরপর আবার নিজের টাকা দিয়ে 21 ইঞ্চি একটা রঙিন টিভি কিনে দিছে। তখন কিন্তু 21 ইঞ্চি একটা রঙিন টিভির ভাই মেলা দাম। আমার টিভিটা কিনার মানে টিভিটা যেদিন কিনছি ওই দিনে পুরো 1 সপ্তাহের জন্য ভাড়া হয়ে গেছে। মানে বিসিডি আর টিভি 1 সপ্তাহের জন্য ভাড়া হয়ে গেছে। মানে এরকম কাগজের ডেট সহ টাকার পরিমাণ লিখে রাখতাম এবং কার কাছে কে ভাড়া নেবে, তার মোবাইল নাম্বার বা তার ঠিকানা, এগুলো সব কিছু লিখে রাখতাম। এইরকম করে করে তখন আমি অল্প করেই শুরু করছি, বাট অল্প দিনের ভিতরে অনেক টাকা লাভ হইতেছে। আব্বা টিভি কিনে দিছে, বিসিডি কিনে দিছে, ক্যাসেট কিনে দিছে, আর বাকি সব কিছু আমি করে অল্প দিনের ভিতরে ব্যবসাটা একেবারে জমজমাট করে ফেলছে। যেহেতু আমি মানে আপনার চ্যাংড়া পোলাপানের সাথে চলতাম, সবার সঙ্গে সম্পর্ক ছিল ভালো, এরাই এটাকে আরও বেশি ভাইরাল করে দিছে। সবাই কানে কানে পৌঁছায় দিছে যে ওখানে আসিফ মণ্ডলের দোকান আছে, আসিফ মণ্ডলের বিসিডি দোকান আছে। দূর দূরান্ত থেকে মানুষজন রিক্সা নিয়ে চলে আসতো, টিভি ভাড়া নিত, বিসিডি ভাড়া নিত। এই করে করে অনেক টাকা পয়সা ইনকাম করি। তখন আমার দোকানেই আমার একটা ভালো বন্ধু ছিল, যার নাম ছিল রানা। ওর সঙ্গে আমি চলাফেরা করতাম, এখানে সেখানে যাইতাম এবং ও আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু ছিল। এই করে করে অনেকগুলো দিন কেটে গেল। তো এই রানা করে কি, আমাদের এলাকারই একটা মেয়ে জানা হচ্ছে লিপি, ওই মেয়েটার সঙ্গে প্রেম করে। লিপি অবশ্যই একটু নিম্নবিত্ত টাইপের মেয়ে ছিল, একটু নিম্নবিত্ত। ওর বাবা কৃষিকাজ করে, কিন্তু মেয়েটা অনেক ভালো, পড়াশোনার দিক থেকেও ভালো, বা দেখতে শুনতে সুন্দরী আছে, সর্বদিক থেকে ভালো। আসিফ কি বলে, রানা কিন্তু ছেলে হিসাবে ততটা ভালো না। এলাকার যেরকম উশৃঙ্খল ছেলে আছে না, এরকম উশৃঙ্খল ছেলেদের মতো ও চলাফেরা করে। তাই ওই লিপির সাথে প্রেম করে আমার কাছ থেকে মাঝে মাঝে টাকা নিয়ে যায় ওর সঙ্গে ডেটে যাওয়ার জন্য, এটা সেটা। তা আমি টাকা ঢোকা দিই। এইভাবে অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন বলতে কি, অনেকগুলো বছর কেটে গেছে। অনেকগুলো বছর কেটে যাওয়ার পরে একদিন হয়েছে কি, আপনার বিকেলবেলা রানা আমার দোকানে আসছে, এসে আমার বলতেছে, আসিফ তোরা একটা কথা বলি, তুই তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তুই তো বন্ধু হিসাবে আমার মানে অনেক ভালো একটা বন্ধু, তোর কথাটা না বললে আমার মনে একটা কষ্ট থেকে যাবে। সবাইকে বললাম, তোরে বললাম না, এই জন্য আমি তোরে বলতে আসছি। তাই আমি বললাম, কি কথা বল না, সমস্যা কি? ও বলে, না বলবো যে একটু চিন্তা করতেছি, তুই তো আবার একটু বেশি ভালো মানুষ, তোর কাছে বলাটা ঠিক হবে কিনা। আমি বললাম, যে আমার কাছে বলা ঠিক হবে না কেন, কি হয়েছে তুই আমার কাছে বল, তাও কিন্তু বললেই তো পারিস। তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার দিকে। ও বলে, আগামী দিন রাত 9টায় আমাদের একটা পার্টি আছে, ওই পার্টিতে তুই যাবি? আমি বললাম, তুই যত পার্টি করিস সব পার্টিতে তো আমি যাই, কোনো পার্টিতে তো আমি আর মিস করি না। আমি টাকা দিই, ডোনেশন করি, পার্টিতে যাই, আমি তো কোথাও মিস করি না। তো আজকে এমন কি স্পেশাল পার্টি যেটা বলার জন্য তুই আমাকে আগ থেকেই বলতেছিস আমি যাবো কি না, বা এরকম করে কথা বলতেছিস, মানে তোর কথা মাঝে কেমন একটা মানে আমি অন্যরকম আভাস পাচ্ছি, মানে কিসের পার্টি? আমি তো জানি ওরা মানে মাদক আনলেও ওইটাও আমি খাই, ওদের সঙ্গে খাই, তারপরে তো এমন কিছু নাই যেটা আমি খাই না। সো ওরা কেন এটা বলতেছে আমাকে, মানে বিশেষ করে আমাকে রানা কেন বলতেছে? তখন রানা বলে, বন্ধু আজকের পার্টিটা মানে কালকের পার্টিটা একটু অন্যরকম পার্টি হবে, এটা কোনো নর্মাল পার্টি না, এটা খুব অন্যরকম একটা পার্টি। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি পার্টিতে জয়েন করব, তা বল। বলে, পার্টিতে জয়েন করলে মামা 500 টাকা লাগবে। ওই সময় কিন্তু 500 টাকার মেলা দাম। আমি বললাম, বন্ধু দেখ 500 টাকা তো আমি দিতে পারবো না, আমি 200 টাকা দিব। বলে, না 500 টাকাই লাগবে বন্ধু, কারণ তোর যে জিনিসটা খাওয়াবো এটা তুই জীবনেও খাস নাই।
তাই আমি বললাম কি তুই কি বিদেশি কোনো কিছু নিয়ে আসবি নাকি? ওই বলে মানে হিসাব করলে বিদেশি। তাই বললাম বিদেশি কোনো মানে ওই টাইপের কোনো কিছু কিনা? বলে না বন্ধু ওই টাইপের কিছু না, নেশা টেশা কিছু না, এটা অন্য একটা জিনিস, অন্য একটা মুরগা তোরা খাওয়াবো। তাই আমি বললাম মুরগা খাওয়াবি তা মুরগার দাম আর কয় টাকায়, মুরগির দাম আর কয় টাকায়, মুরগি খাওয়াবি তো ভালো কথা খাবো। ও বলে মামা এই মুরগি সেই মুরগি না। আরে দূর বেটা কথা পেঁচাইস না তো, তুই আমার ক্লিয়ার করে বলতো বন্ধু আসলে কিসের পার্টি কী খাওয়াবি সে আমার খুইলা বল। তারপর বলতেছে যে বিষয়টা হচ্ছে আমার গার্লফ্রেন্ড লিপিরে তো তুই চিনিস। আমি বললাম চিনবো না মানে? ওই আমরা ভাইয়া ভাইয়া করে জান দিয়ে দেয় ওরে আমি চিনবো না? তা তোর গার্লফ্রেন্ড কী হয়েছে এখন? বলে বন্ধু আমার গার্লফ্রেন্ড কালকে রাতে 8টার দিকে আমার সঙ্গে দেখা করার জন্য আসবে অমুক জায়গায়, এরপরে আমরা বন্ধুবান্ধব সবাই মিলে মজা নিব। আমি তখন বললাম যে বন্ধু বান্ধব সবাই মিলে মজা নিবি মানে আমি তো বুঝলাম না, এটা না তোর গার্লফ্রেন্ড? বল হ আমার গার্লফ্রেন্ড। তা আমার গার্লফ্রেন্ড হলে কী হয়েছে? তাই বললাম তোর গার্লফ্রেন্ডের তুই বন্ধু বান্ধব নিয়ে মজা নেওয়াবি, বিষয়টা তো আসলে আমি ঠিক বুঝলাম না, এটা কেন? ও বলে তাহলে তোর খুলিয়ে বলিস, শোন ওর অনেকগুলো টাকা লাগবে, ওর অনেকগুলো টাকা লাগবে। ওই আমার বলছে ওরা এত টাকা দিতে হবে। তাই আমি বলছি যে এত টাকা তো এখন আমার কাছে নাই, আর আমি এত টাকা দিতে পারবো না। ও বলে তুমি যে কোনোভাবেই পারো আমার এই টাকাটা ম্যানেজ করে দাও। আমি তখন বলছি যে আমার কিছু বন্ধু বান্ধব আছে, যদি সবার সঙ্গে তুমি একটু মজা মাস্তি করো তাইলে আমি টাকাটা ম্যানেজ করে দিতে পারবো, বা আমি টাকাটা দিব যদি সবার সঙ্গে তুমি এরকম আনন্দ ফুর্তি করো। আমি তখন বললাম সবার সঙ্গে বলতে এটা কি তোর আসলেই গার্লফ্রেন্ড না? ওই তখন আমার বলে বন্ধু দেখ ওই আমার বিয়ে করার মতো গার্লফ্রেন্ড না, ওর সঙ্গে আমার মজা মাস্তি আনন্দ ফুর্তি যতটুকু করা দরকার টাইম পাস অতটুকুই, আমি তো আর ওরে বিয়ে করবো না। ওর বাবা একজন কৃষক বা ওর এত নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে, এরকম একটা ফ্যামিলির মেয়ের কি বিয়ে করলে আমার পরিবার কখনো মেনে নিবে? ওর সাথে তো আমার টাইম পাস করা, আর আমি যে ওর সাথে টাইম পাস করি এটাও নিজেও জানি। মানে এক কথায় বলতে গেলে লিফি যে আমার গার্লফ্রেন্ড না বা বিয়ে করবো এরকম কিছু না, ও যে আমার ভালো বন্ধু এটাও নিজেও জানে। তারপরে আমি ওরে বলছি যে আমার কাছে এত টাকা নাই, কিন্তু আমি অমুক অমুক অমুকের কাছ থেকে টাকা নিয়ে দিব, তুই যদি ওদেরকে একটু টাইম দেস। তো তখন ভাই আমার মানে একেবারে সঙ্গে সঙ্গে মানে ভিতরটা কেমন জানি কেঁপে উঠলো যে কী বললো এটা। মানে আমি কিন্তু এতদিন পর্যন্ত জেনে আসছি যে রানা এবং লিপি তারা খুব মানে গভীর প্রেমে আছে। মানে ও মাঝে মাঝে ওর সঙ্গে এখানে সেখানে ঘুরতে যায়, এটা সেটা খায়, বা ওদের মাঝে একটা অন্যরকম আন্তরিকতা দেখেছিলাম। তো যেটা দেখে স্বাভাবিক আমার কাছে মনে হয়েছে যারা দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসে। কিন্তু আজকে রানার কথা শুনে আমি বেশ অবাকই হয়ে গেলাম যে কী বলে যে এটা নাকি ওর ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড, ইউজ করা ফ্রেন্ড বা এরকম কোনো কিছু। আমি তখন বললাম যে বন্ধু তোর কথা তো বুঝলাম, কিন্তু মেয়েটার হঠাৎ করে এত টাকাই বা কেন লাগবে, আর মেয়েটাও কেনই বা তোর এতগুলো বন্ধুর সঙ্গে সময় দেওয়ার জন্য রাজি হয়ে গেল, আমার এই বিষয়টা বুঝিয়ে বলতো। ও তখন বলো ওর সামনে এসএসসি পরীক্ষা, ওর ওর ফর্ম ফিল আপ করার জন্য অনেক টাকা লাগবে। ওর মায়েরও বলছে, ওর মা বলছে ওর মা টাকা দিতে পারবে না, ওর বাবাও টাকা দিতে পারবে না, ওর বিয়ে ঠিক করে ফেলছে, ওর পরীক্ষা দেওয়া লাগবে না, ওর বিয়ে দিয়ে দিবে। তো আমার কাছে কান্নাকাটি শুরু করছে, ওর টাকা লাগবে এই সেই। তাই আমি ওরে বলছি যে দেখ আমার কাছে এত টাকা নাই, তবে আমি অমুক অমুকের কাছ থেকে, যেমন তোর কথা বলছি আরও কয়েকজনের কথা বলছি, এদের কাছ থেকে টাকা ম্যানেজ করে দিব, কিন্তু তুই এদেরকে একটু সময় দেওয়া লাগবে। আমি তখন রানায় আরেকটু ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলাম আসলেই কি সে তোর গার্লফ্রেন্ড না? ও বলে আচ্ছা যদি আমার গার্লফ্রেন্ডই হইতো আর ওরে আমি বিয়ে করার চিন্তায় থাকতো তাহলে কি আর আমি এটা বলতাম, আর ও কি বা এটাতে রাজি হইতো? আমি তখন বুঝতে পারলাম যে ওদের মাঝে আসলে প্রেমের কোনো সম্পর্ক নাই, যে সম্পর্ক আছে সেটা হচ্ছে ওই টাইম পাস। তো ও তো খারাপ এবং মেয়েটাও মানে বেশ খারাপ। তা আমি ওরে বললাম যে আচ্ছা ঠিক আছে যা, আমি 500 টাকাই দিব, সমস্যা নাই, তুই কোন জিনিস আনস ওইটা আমি দেখবো। এই কথা বলেই ক্যাশ থেকে আমি 500 টাকা বের করে রানারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে রানাকে দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর্যন্ত আমার সঙ্গে গান টান বাজাইলো, মিউজিক ভিডিও টিডিও দেখলো, দেখার পর ও তখন উঠে দোকান থেকে চলে গেছে। ও চলে গেছে তখন রাত আনুমানিক 9টার মতো বাজে। গ্রাম এলাকাতে তো ধরেন রাত 9টা মানে মানে গভীর রাত, সোজা কথা যেটা। আমার ভাই আর এই জিনিসগুলো মাথার মধ্যে নাই। আমি সারাদিন দোকানটারি করলাম, 10:30টার দিকে দোকানটা বন্ধ করে আমি তখন ঘরে গেছি। ঘরে গিয়া খাওয়া দাওয়া করে আমি বালিশের মধ্যে মাথাটা দিলাম। বালিশের মধ্যে মাথাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরটা ভাই কেমন করে যেন একটু কেঁপে উঠলো। মানে আমার এই মাথার ভিতরে তখন এই রানার কথাটা বেশি উঠলো। রানা যেটা বলল যে মেয়েটা ফর্ম ফিল আপ করতে চায়, পরীক্ষা দিতে চায়, এবং ওই পরীক্ষার ফর্ম ফিল আপের টাকার জন্য মেয়েটা রানা সহ রানার কিছু বন্ধুর সঙ্গে সময় কাটাবে বা তাদেরকে সময় দিবে, বিনিময়ে তারা টাকা দিবে, সেই টাকা দিয়ে লিপি এসএসসি পরীক্ষা দিবে। মানে আমি ততক্ষণ পর্যন্ত বিষয়টা অতটা গভীরভাবে চিন্তা করি নাই। পরে বিষয়টা আমি গভীরভাবে চিন্তা করলাম যে আল্লাহ এটা কেমন কথা। বিশ্বাস করেন ভাই আমি তখন আর রাতের বেলায় ঘুমাইতে পারতেছি না। কখনো খাটের এই পাশ কখনো ও পাশ এরকম পায়চারি করে করে আমি পুরোটা রাত কাটিয়ে দিলাম। ফজরে আজানটা দেওয়ার পরে
আমি কিন্তু ভাই নামাজ পড়তাম না, আমি একেবারে বেনামাজি একটা ছেলে ছিলাম। কিন্তু সেদিন আমার ভিতর জানি কেমন করে নামাজের জন্য একটা দরদ জেগে বসলো। আমি ঘুম থেকে উঠে অজু করে সোজা নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। নামাজ আদায় করলাম, নামাজ আদায় করার পরে ঘরে আসছি। মা বলে নাস্তা কর। আমি যে না মা, নাস্তা করবো না, মানে ভালো লাগতেছে না। আমি 8টা সাড়ে 8টার দিকে তখন দোকানে চলে গেছি। দোকানটা খুলে বসে আছি। সাধারণত বিসিডির দোকান তো এত সকালবেলা খোলে না। বিসিডির দোকানগুলো 11টা বা 12টার পরেই খোলে, কারণ দোকান খুলে গান বাজায়, মিউজিক বাজায়। তা বিসিডির দোকান তো আর অতটা ভালো দোকান না, সুতরাং এটা তো সকালবেলা খোলা হয় না। আমি সকালবেলা দোকান খুলছি, আমার বন্ধু বান্ধব যারা তো সবাই তো আমার দেখে অবাক, কিরে তুই এত সকালবেলা দোকান খুলে বসলি, যারা চা সিগারেট খেতে দোকানে আসছে এরা সবাইগুলো বলতেছে। আমি কোনোভাবে মনটারে বুঝাইতে পারতেছি না যে কি বললো এটা আমারে। আবার আস্তে আস্তে করে দুপুর দুপুর আসতেছে, মানে দুপুর ঘনিয়ে আসতেছে, আর রাত 8টার দিকে তোদের পার্টি, মেয়েটাও আসবে। আমি প্রায় 11টার দিকে আর বসে থাকতে পারলাম না। 11টার দিকে তখন দোকান থেকে বেরিয়ে দোকানটাকে তালা মেরে দিলাম। দোকানটাকে তালা মাইরা লিপিদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে একটা ভিটা আছে, ওই ভিটের উপর গিয়ে বসে আছি। তো বসে থাকতে থাকতে তখন লিপিদের বাড়ির একটা ছোট্ট মেয়ে, মেয়েটা সম্ভবত কোনো শামুক বা এটা সেটা কুড়াইতে আছে জমিতে। মেয়েটার ডাক দিলাম, মেয়েটার নাম ছিল ময়না, অনেক ছোট একটা মেয়ে। আজ ময়না, তোর লিপি আপুরে একটু বলিস তো ভিটায় আসার জন্য, বলবি কি আসিফ ভাই ডাকছে, বলছে ভিটায় যাইতে, আমার কথা বলবি, বলতে পারবি? বলে হ পারবো। তাই এর 5 টাকা দিয়েছেও খুশি হয়ে গেছে। দৌড়ে দৌড়ে যায় লিপির মনে হয় বলছে। বলার খানিকটা পরেই লিপি তখন এখানে আসছে, মানে আমি যে ভিটে আছে ওই ভিটার উপরে আসছে। এসে বলতেছে, কী ব্যাপার আসিফ ভাই, ভালো আছেন? আপনার বন্ধু রানা কই? আমার মনটা বেশ খারাপ ছিল, বুঝতে পারছে। রানা কই বলছে, আমি মানে কোনো কিছু বলি নাই। না বলার পরে আমি বললাম, লিপি তুমি ভালো আছো? বলে হ ভাইয়া ভালো আছি। আচ্ছা তোমার সাথে একটু কথা আছে, এখানে বসো। বলার পরে মেয়েটা বসতেছে না, বলে ভাই আমি দাঁড়াইছি, আপনি বলেন, আপনি তো বসছেন। আমি বললাম, লিপি তুমি রানারে চিনো? বলে আপনি, আমি তো একটু আগে রানার কথা জিজ্ঞেস করলাম, রানা কই, কেমন আছে? আমি বললাম, আচ্ছা রানা তোমার কি হয়? বলে রানা আমার কি হবে, ফ্রেন্ড। আমি বলছি, কেমন ফ্রেন্ড? বলে মানে ফ্রেন্ড আর কি, তো আমার অনেক সিনিয়র আপনাদের বয়সী, তা আমার বন্ধু রাখছে, আমার বন্ধু রাখছি, বন্ধুর মতো ব্যবহার বা বন্ধুর মতো। ও তোমার বয়ফ্রেন্ড না? বলে না ভাইয়া, ও তো আমার কখনোই বয়ফ্রেন্ড না, আমরা জাস্ট ফ্রেন্ডের মতো চলাফেরা করি। তাই আমি বললাম, ওরে নিয়ে তুমি সিনেমা দেখতে যাও, ওরে নিয়ে তুমি পার্কে ঘুরতে যাও, ওরে নিয়ে এইটা করো ওইটা করো, এগুলো কি ছিল তাহলে? ও বলে ভাই এগুলো সবই ফ্রেন্ডলি ছিল, ও তো ফ্রেন্ড, আমিও ফ্রেন্ড, আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক নাই। তাই আমি বললাম, রানা যে তোমার গার্লফ্রেন্ড মানে মনে করে এটা সেটা, বা ও কি কি মনে করে আমি জানি না, কিন্তু আমাদের মাঝে এরকম কোনো সম্পর্ক নাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তো তোমার না সামনে এসএসসি পরীক্ষা, কি অবস্থা? বলে ভাইয়া পরীক্ষা তো মানে দিতে পারবো না। কেন? বলে আমার আম্মা বলছে আমাকে পরীক্ষা দেওয়া হবে না। তো কেন দেওয়া হবে না? বলে ভাই আপনি তো জানেন আমাদের আর্থিক অবস্থা, আমার আব্বা কৃষিকাজ করে, আব্বার কাছে অত টাকা নেই, আর এবার ভালো ফসল উঠে নাই, জমিতে ভালো ফসল হয় নাই, আমরা খুব দারিদ্র অবস্থার মধ্যে আছি। আর আমার মা আমাকে ডিরেক্ট বলছে যে আমার তো আরও ছোটো 2টা বোন আছে, তো এখন আম্মা বলতেছে যে না এভাবে হতে পারে না, আমি বড় হয়েছি, আম্মা আমাকে বিয়ে দিয়ে দিবে, আমাকে পড়াশোনা করাবে না। আমি যে ক্লাস 10 পর্যন্ত উঠছি বা এসএসসি পরীক্ষার্থী আমি হয়েছি বা দিব, এই সবই ধরেন আমার অবদান, মানে আমার কষ্টের প্রতিফলে মা আমাকে ক্লাস 8 থেকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর বুঝতেই পারতেছেন আল্লাহ আমাকে একটু সুন্দর বানাইছি, এদিক সেদিক থেকে বারবার বিয়ের প্রস্তাব আসতেছে। তো এত বিয়ের প্রস্তাব আসে, এখন মাও পাগল হয়ে যাচ্ছে বিয়ে দেওয়ার জন্য, ভালো ভালো ছেলেরে মানে প্রস্তাব নিয়ে আসতেছে। তাই বললাম, আচ্ছা ভালো ঠিক আছে, তাই এখন কি তুমি এসএসসি পরীক্ষা দিবা? বলে হ্যাঁ দিব। তাই বললাম, ফর্ম ফিল আপের টাকা? মানে বলে ভাই ফর্ম ফিল আপের টাকা তো এখনো ম্যানেজ হয়নি, তবে রানা বলছে রানা ম্যানেজ করে দিবে। আমি তখন বললাম, রানা কিভাবে ম্যানেজ করে দিবে? বলে রানা বলছে তার মানে ফ্রেন্ডদের কাছ থেকে ধার নিয়ে তারপর আমাকে দিবে। তাই আমি বললাম, ফ্রেন্ডদের কাছ থেকে ধার নিয়ে দিবে? বলে ও বলছে কীভাবে জানি ম্যানেজ করে দিবে, আমাকে এটা বলছে কীভাবে জানি ম্যানেজ করে দিবে, তারপরে এটা আমাকে বলছে। তাই আমি বললাম, কীভাবে ম্যানেজ করে দিবে তুমি কি জানো না? বলে না আমি তো জানি না। সত্যি কি তুমি জানো না? বলে না ভাই আমি তো জানি না, ও বলছে ওর ফ্রেন্ডদের কাছ থেকে ম্যানেজ করে দিবে, এটা আমাকে বলছে। আমি বললাম, ও কি তোমাকে আজকে কোথাও দেখা করতে বলছিল? বলে হ্যাঁ বলছিল, মেশিন করে রাতে যাওয়ার জন্য ওই নাকি পার্টি দিছে, ওই পার্টিতে আমাকে যাইতে বলছে। তাই আমি বললাম, পার্টি কাকে দিয়ে? তো বলতেছে ও থাকবে, ও একাই থাকবে। তাই বললাম, তোমরা দুজনে কি কোনো পার্টি হয় নাকি? ও বলতেছে ভাই আমি তো জানি না, ও রাত 8টার দিকে আমাকে ওখানে যাইতে বলছে। তাই আমি বললাম, আচ্ছা তুমি আমার দিকে তাকায় সত্যি করে বলো তো, রাত 8টার দিকে যে তোমাকে ওখানে যাইতে বলছে, ও কি বলছে যে ওর আরও বন্ধুরা থাকবে, সবার সঙ্গে তোমাকে একটু সময় দিতে হবে? মেয়েটা তখন আমার দিকে তাকে আছে, তাকে বলতেছে না ভাইয়া এরকম তো কিছু বলে নাই। আমি বলি মানে এরকম কোনো কিছু বলছে কিনা যে আমি থাকবো বা আরও কয়েকজনের নাম বললাম এরা থাকবে, এদের সবাইকে তোমার একটু
গভীর সময় দিতে হবে। গভীর সময় বলতে তো তুমি বুঝতেছো কি সময় দিতে হবে? ও বলে, হ্যাঁ ভাই আমি বুঝছি। তাই বললাম, এরকম সময় দিতে হবে এই নিয়ে কি রানা তোমাকে কিছু বলছিল? বলে, না ও তো আমাকে এরকম কিছু বলে নাই। ওই শুধু আমাকে বলছে যে তুমি 8টার দিকে আইসো, আমরা একটা পার্টি দিছি এবং তুমি ওখানে গেলে আমি তোমার টাকা ম্যানেজ করে দিব। তো ভাই আমার যেহেতু টাকাটা লাগবে, আমি বলছি ঠিক আছে আমি ওইদিকে যাবো। আর এমনিও তো আমাকে ডাকলে যাই, আর টাকাটা তো বড় কথা না। আর টাকা দিবি কি দিবে না ওই জানে, কিন্তু ও তো আমাকে যেখানে বলে আমি সেখানেই যাই, ওর উপর তো আমার বিশ্বাস আছে। আমি তখন বললাম যে দেখো, রানা তোমার কেমন ফ্রেন্ড সেটা আমি জানি না, তবে আমি তোমাকে বিষয়টা খুলিয়ে বলি। রানা আমাকে এরকমভাবে প্রস্তাব দিছে, আমার দোকানে গেছে, যে কালকে রাত্রে আমারে বলছে, আমার কাছ থেকে 500 টাকাও নিয়ে গেছে এবং বলছে যে তুমি নাকি আমাদেরকে গভীর সময় দিবা, মানে একান্তভাবে কিছু সময় আমাদেরকে দিবা, যার বিনিময়ে আমরা টাকা দিব। এটা বলার পরে মেয়েটা তখন অবাক হয়ে আমার দিকে তাকায় থাকে এবং তার চোখের দিকে তাকিয়ে আমি দেখলাম যে তার চোখের পানিগুলো টলমল করতেছে। তার মানে এই সরল সহজ চোখের পানিগুলো দেখে আমি নিশ্চিত হয়ে গেলাম যে রানা তাকে মূলত ট্র্যাপে ফেলতে চাইছে। মানে রানা মূলত সবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেবে এবং টাকা নিয়ে ওরে ওই ঘরে ডাইকে নিয়ে এবং ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে এই কাজগুলো করবে, করে ওর হাতে ফর্ম ফিল আপের টাকাটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে তুই কারো কাছে বলিস না। এতে রানারও লাভ, ওরও লাভ, কিন্তু মধ্যখান দিয়ে মেয়েটা তার ইজ্জত হারাবে। এটাই রানা প্ল্যানিং করে রাখছে। আমি তখন বুঝে গেছি। আমি তখন বললাম যে, ও তখন বলতেছে ভাই এটা আপনি কী বলতেছেন, সত্যি? আমি বললাম হ্যাঁ, তুমি যদি আজকে রাতে ওইখানে যাও তাহলে তোমার সঙ্গে এটাই ঘটবে। তো আমি তোমাকে অনুরোধ করে বলবো তুমি রাতের বেলা ওখানে যাও না, এবং যে টাকাটা লাগবে তোমার ফর্ম ফিল আপের জন্য এই টাকাটা আমি নিয়ে আসছি সাথে করে। ও বলতেছে মানে আপনি নিয়ে আসছেন মানে? আমি বললাম হ্যাঁ। তখন আমি পকেট থেকে বের করে ওরা টাকাটা দিলাম, যে টাকাটা নাও, এই টাকা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করবা, আর ভুলেও তুমি ওইখানে রাতের বেলা চাইবে না। শুধু ওইখানে না, এরপরে রানা যদি তোমাকে আর কোথাও ডাকে তুমি কিন্তু যাইও না। বলে ভাইয়া আগ থেকে ওরা আমার সন্দেহ লাগছে, ও কিন্তু কিছুদিন আগে আমার কুয়াকাটা যাইতে বলছিল, আমি কিন্তু যাই নাই। এরকম দূরে কোথাও নিতে চাইলে আমি রাজি হই না, হয়তো কাছাকাছি কোথাও নিতে গেলে রাজি হই, দূরে রাজি হই না। কিন্তু সত্যি কি আজকে রাত আমার সঙ্গে এটা করতো? আমি বললাম হ্যাঁ ওইটাই করতো। তো আমি বললাম যে তুমি কিন্তু আবার ওরা বললো না, ওই বললে কিন্তু আবার রাগ করবে। বলে না ভাইয়া ঠিক আছে, আমি বলবো না, আমি যাবো না। এই কথা বলার পরে ওই তো তখন ওর মতো করে চলে গেছে, ফর্ম ফিল আপের টাকা আমি দিয়ে দিয়েছিল, চলে গেছে। আমি গিয়ে দোকানে যেয়ে দেখি কি ভাই, রানা তারপরে আরও এলাকার অনেক খারাপ টারাপ পোলাপান সবগুলো দোকানের সামনে দাঁড়িয়ে দিয়েছে। ওই বেটা আজকে রাতে পার্টি আছে, তুই দোকান বন্ধ করে রাখলি কেন, দোকান খোল। তাই বলার পর আমি তো আর কিছু বলি না, আমি কই গেছি না গেছি এগুলো কিছু বলি না, না বলে আমি তখন দোকান খুলছে। দোকান খোলার পরে বলতেছে যে দোস্ত গেছিলি কই, সবগুলো জিজ্ঞেস করতেছে। আমি বললাম আরে না কোথাও যাইনি, এখানেই মহল্লাতে ঘুরতেছিলাম, ভালো লাগতেছে না। ওই বলে যে আজকে রাতে কিন্তু বিসিডি আর এগুলো কিন্তু সব ভাড়া দেওয়া লাগবো, কোথাও তুই দিস না, আমরা কিন্তু এগুলো নিয়ে যাবো, আমরা ওই ঘরে এগুলো চালাবো, কিছু জিনিস টিনিস আনছে, আমরা রাতের বেলায় খাবো। তো আমি আর ওদেরকে কিছু বললাম যে ঠিক আছে আমার টিভি আমি দেখি যদি পারি দিব, এক জায়গায় ভাড়ার কথা আছে ওখানে ক্যান্সেল করতে পারলে দিব। রানা বলতেছে দোস্ত এটা তুই কী বললি? আমি বললাম আরে বেটা আরেক জায়গায় ভাড়া হয়ে গেছে, টাকা নিয়ে নিছি, তাদের কাছ থেকে বলে বলে নিতে হবে, আমি তাদের সাথে কথা বলবো, তারা যদি অন্য কান থেকে ম্যানেজ করতে পারে তাহলে তোদেরকে আমি টিভি আর ইয়ে দিব। এর ভিতরে আমার আরেকটা ফ্রেন্ড আছে হেলাল নামের, ওই লাভ দুইটা বলতেছে দূর বেটা তোর কাছ থেকে আমরা টিভি নিবই না, আমরা অন্য জায়গা থেকে নিব, তুই ছাড়া কি আর কোনো বিসিডি দোকান নাই? আমি ঠিক আছে তাহলে নেই। এই কথা বলার পরে ওরা তখন সবাই চলে গেছে, রানা তখন চলে গেছে, আমি তখন চুপচাপ দোকানে বসে আছি। বিকাল 3টা কি 3:30টার দিকে রানা তখন আমার দোকানে আসছে। আইসা আমাকে বলতেছে রানা কিন্তু আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু, মানে খুবই ঘনিষ্ঠ, ওই কিন্তু আবার আমার দিকে তাকাইলে আমার ভিতরে খবর বলে দিতে পারে। ওই আমারে বলতেছে আচ্ছা আসিফ কী হয়েছে বলতো? আমি বললাম আরে না দোস্ত কিছু হয়নি। ও বলে না তুই সত্যি করে বল কী হয়েছে? আমি বললাম আরে বেটা বললাম তো কিছু হয়নি, আমি ঠিক আছে। ওই বলে তাহলে তুই এরকম মন খারাপ করে আছিস, তোর ভিতরে কোনো আনন্দ নাই, কিছু নাই, কে বন্ধু তুই কি আজকে রাতে পার্টিতে যাবি না? আমি বললাম তোরা যদি যাস তাহলে আমিও যাব, আর আমার শরীরটা ভালো না, আজকে হয়তো আমি নাও চাইতে পারি। ও বলে এটা কোনো কথা বেটা, এরকম একটা মুরগি বেটা এটাকে আর মিস করবি, এটাকে আর পাবি জীবনে? আমি বললাম দেখ বন্ধু সমস্যা না, আর তুই হয়তো জানিস না এমন মুরগি আমার পছন্দ না, এমন মুরগি আমার পছন্দ না বন্ধু, আমি তোর আগ থেকেই জানাই দিলাম। ওই বলে আচ্ছা ঠিক আছে যা, তুই যদি নাই যাবি তা তোর সঙ্গে জোরাজুরি করবো না, তবে তো বন্ধু তুই তো মন খারাপ করিস না, আমরা যাই খাই রাতে তোর জন্য নিয়ে আসবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাদ দে তোরা যা। রাত 8টার দিকে পার্টি হবে, সন্ধ্যার দিকে এরা মোটামুটি অন্য অন্য কোনো জায়গা থেকে টিভি বিসিডি ম্যানেজ ট্যানেজ করে ওখানে ওই মানে মেশিন ঘরের ভিতরে মোটামুটি সব কিছু ঠিকঠাক করে ফেলছে। ওইখানেও লিপি যাবে, তারপর ওরা যা যা ওদের প্ল্যানিং মোতাবেক। আমি তো দোকানে বসে আছি, দোকানে আমার মতো করে আমি বসে আছি। তা রাত তখন প্রায় 10টার মতো বেজে গেছে, 8টা 9টা 10টা 10টায় বাজবে ওরকম।
আমি জাস্ট দোকান থেকে বেরোইছি যে দোকানটা বন্ধ করে দিব, দোকান বন্ধ করি, আমি 10টার দিকে দোকান বন্ধ করি, বেরোইতেছে ওরা কিন্তু আবার 8টার দিকে 7টার দিকে আমাকে ডাকছে যাওয়ার জন্য, আমি কিন্তু যাইনি, যাই না হচ্ছে দোস্ত আমার ভালো লাগে না, আমি যাবো না। 10টা আনুমানিক 10টা এরকমই হবে এই সবগুলো আমার দোকানে এসে বলতেছে, প্রথমে আমার যে ফ্রেন্ড আছে ওই হেলাল এসে বলতেছে কি রে তুই না বললি টিভি নাকি ভাড়াই গেছে, এই যে তোর দোকানে টিভি, প্রথমে এটা বলতেছে। আমি বললাম যে দেখ টিভি ভাড়া নেওয়ার কথা ছিল তা ওরা নেয় নেই। তারপর রানা বলতেছে টিভি ভাড়া নেওয়ার কথা ছিল ওরা নেয় নেই, তাহলে আমাদেরকে দিলি না কেন? আমি বললাম আরে বেটা এই টাকা দিছে আমার, আমি টাকা নিয়ে নিছি, এখন সে নেয় না এটা তার বিষয়, আমার কি? পরে বলে তাহলে টিভিটা তো এখন নিয়ে যাবো। আমি বললাম না আমি তো এখন টিভি দিব না। কেন দিবি না? আমি বললাম দিব না, তার বড় কারণ হচ্ছে আমি রাতের বেলায় তোদেরকে টিভি দিব না। তখন বলে তুই বিন গ্রামে টিভি ভাড়া দিতে পারিস, এখানে সেখানে সব জায়গায় তোর টিভি ভাড়া দিতে পারিস, আমাদেরকে কেন দিবি না? আমাদেরকে দিবি না কেন বল? আমি বলছি যে আমি দিব না। এই কথা বলে আমি তখন ওদেরকে একটু ধাক্কায় আমি তখন দোকান তালা মেরে দেবো। এমন সময় হঠাৎ করে রানা এসে ধাপ করে আমার কলার চেপে ধরছে, ধরে আমার দোকানে শোয়ে ফেলছে। শোয়ে বলতেছে বেটা তুই সত্যি করে বল তুই লিপিরে কি বলছিস, তুই লিপিরে কি বলছিস সত্যি করে বল, তা নাহলে তোর এখানে মেরে ফেলবো, কেউ জানবে না, তোর দোকানে মাইরা তোরা তালা মেরে চলে যাবো। আমি বলছি আমি লিপিরে কিচ্ছু বলি নাই। বলে কি বলছিস তুই বল, লিপিরে কি বলছিস তুই বল। আমি কোনো কিছু বলি নাই। আমি বলে আমি কোনো কিছু বলি নাই। এই কথাবার্তার মাঝেই তখন ওরা দোকান ভাঙচুর করতে শুরু করে, দোকানের বিসিডি ক্যাসেটগুলো ভেঙে ফেলে, টিভিটা ভেঙে ফেলে, বিসিডি ভেঙে ফেলে, মানে মোটামুটি আমার দোকানে আর কিচ্ছু রাখে না। আশেপাশে থেকে অনেক লোকজন আসে এবং সবাই আইসা দেখতেছে এই অবস্থা, পোলাপাইন তো অনেকগুলো পোলাপাইন, সবই খারাপ পোলাপাইন, এরা আমার দোকানটার পুরো ভেঙে ফেলে। দোকানটা ভেঙে মানুষ চলে আসার কারণে আর আমার মারতে পারে না, আমার ছেড়ে দিয়া বলতেছে যে তুই তোরে বাঁচিয়ে রাখবো না, তুই বাঁচবি না, তুই মনে রাখিস তুই বাঁচবি না। এটা বললে ওরা তখন ওদের মতো চলে গেছে। চলে যাওয়ার পরে আমি তখন এখান থেকে ডিরেক্টলি থানায় চলে গেছে। থানায় কেউ তার নামে করছে মামলা, আচ্ছা আমার দোকান ভাঙচুর করছে বা যা যা করছে এগুলো সব কিছু দিয়ে মামলা করছি। মামলা করে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরেই তো আমার আম্মা তখন কান্নাকাটি করতেছে, যেহেতু ওদের সঙ্গে চলিস, ওরা 24 ঘন্টা তোর সঙ্গে থাকে, ওরা তোরে মেরে ফেলবে, এই সেই, মানে তখন মা ভয়ে ভয়ে আমার নানুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। মামলা কিন্তু তখন চলতেছে, নানুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আমি নানুর বাড়িতে চলে গেছি। যাওয়ার পরে এই দিক দিয়ে আমার আব্বা তখন দেশে আসছে, যেহেতু আমার এই ঝামেলা বা প্রবলেম চলতেছে, আব্বু তখন দেশে আসছে। আব্বু দেশে আসার পরে আব্বু তখন এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই জানাইলো যে আমার ছেলের সঙ্গে এই ঘটনা। এখন কেউ তো আসলে ভিতরের ঘটনাটা জানে না যে কেন এত বড় একটা ঘটনা ঘটে গেল বা এই ঘটনা ঘটার পিছনে কারণ কি, এটা তো আর কেউ জানে না। সবাই তো আসছে যে কেন এটা করছে বা দোকান ভাঙচুর করছে এগুলা। তা আমার আব্বা তখন বলতেছে যে এই দেশে তোর আর থাকা বেশি দিন মানে ঠিক হবে না, তুই বিদেশ চলে যেতে হবে। এই বলে আমার আব্বা তখন করলো কি, খুব দ্রুতর মধ্যে আমাকে তখন বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে। এর মাঝে আমি তখন লিপির সঙ্গে যোগাযোগ করি এবং ওদের এলাকার মানুষের মাধ্যমে যোগাযোগ করি এবং যোগাযোগ করে যেটা জানতে পারি, ওই লিপিরে বারবার নেওয়ার চেষ্টা করছি, লিপি যাচ্ছে না। না যাওয়ার পরে তখন ওই লিপিনে করে বলছে আমি তো জানি ওইখানে তুই আমারে কেন নিতেছিস, তুই সবার কাছে আমাকে দিয়ে দিবি, এইটা নাকি বলছে। বলার পরেই ওর ভিতরে খবর হয়ে গেছে যে এটা একমাত্র জানে হচ্ছে আসিফ, আর আসিফ আমাদের এই পার্টিতে আসে না, তার মানে আসিফ লিপিরে বলে দিয়েছে। এই তখন থেকে ও ধরো ওইখানে গিয়ে মানুষ টানুষ সব ঠিক করে আমার দোকানে এসে ভাঙচুর করছে। তো আমি তখন লিপি বলতেছে ওই আমার কোনো ক্ষতি করতে পারবে না, ওই এলাকাতেও ঢুকতে পারবে না, আমি চেয়ারম্যান কাকারে জানাইছি, সবাইরে জানাইছি। কিন্তু আমি বললাম তোমার তো পরীক্ষা, তুমি পরীক্ষা দাও, তুমি আর এসব নিয়ে ঝামেলা করো না, তুমি পরীক্ষা দাও। এরপর আমি ওকে আরও কিছু টাকা টুকা দিই, পরে ও পরীক্ষা দেয়। ওই পরীক্ষা দেওয়ার পরেই ও পরীক্ষা দিতেছে, এর মাঝে আমার আব্বা তখন আমার বিদেশের জন্য লাইন করে ফেলে। আবার যেহেতু নিজেরই কোম্পানি বা নিজেরই দোকান, বেশি সময় লাগে না, অল্প দিনের ভিতরে আমার তখন ভিসা চলে আসে। ওরও পরীক্ষা শেষ হয়েছে, আমারও ভিসা লেগে গেছে। আমি তখন চলে গেছি কাতারে চলে গেছে। আব্বা তখন বাড়িতে, আমি তখন কাতার যাওয়ার পর আমার আব্বার তখন হোটেল আছে, ওই হোটেলের মধ্যে আমি তখন গিয়ে বসি। আমাদের এলাকার আরও লোকেরা আছে, তারাও হোটেলে কাজ করে, আমি এদের সঙ্গে কাজ বাজ করি, হোটেলের মধ্যে আছি। তো যাওয়ার পরে একটা সময় যখন এসএসসি রেজাল্ট আউট হয়েছে, সবার কাছে জানতে পারছি এসএসসির রেজাল্ট আউট হয়েছে, এটা জানার পরে আমি তখন লিপির সঙ্গে যোগাযোগ করে আমি লিপির সঙ্গে ফোনে যোগাযোগ করে জানতে পারি লিপি খুব ভালো রেজাল্টে পাস করছে, ওর অনেক ভালো একটা রেজাল্ট হয়েছে। তো ওই দিন আমি লিপির সঙ্গে প্রায় 2 ঘন্টার মতো মোবাইল ফোনে কথা বলি, 2 ঘন্টা ফোনে কথা বলি এবং ওই খুব কান্নাকাটি করে আমাকে বলতেছে আমি এসএসসিতে এত ভালো রেজাল্ট করছি এবং এসএসসি রেজাল্টের মানে আউট হওয়ার আগ পর্যন্ত রানার মানে সঙ্গপঙ্গ যারা আছে এরা খুব ঝামেলা করছে, অনেক ঝামেলা করছে আমার সঙ্গে। এরপরে আমি অনেক কষ্ট করে আমার আব্বা আমার সঙ্গে ফাইট করে বিয়ে না করে এই পর্যন্ত ছিলাম। এরপরে খুব কান্নাকাটি করে বলতেছে যে রানা আমার একটাই স্বপ্ন, আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে চাই, তুমি কি আমাকে আসিফ তুমি কি আমাকে এই সাহায্যটা করবে কিনা।
আসিফ, তুমি কি আমাকে সাহায্য করবা? আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে চাই। আমার এই জীবনটা আর ভালো লাগে না, আমি পড়াশোনা করতে চাই। তো আমারও না ভাই, তখন আমি যখন কাতারে গেছিলাম, মানে যে ছেলেটা 24 ঘন্টা বন্ধুদের সাথে উঠা বসা, সিগারেট খাওয়া, আড্ডাবাজি করা ফ্রেন্ডদের সাথে, তো এই ছেলেটা হঠাৎ করে কাতার যাওয়ার পরে একা হয়ে গেছে, কথা বলার মতো একটা মানুষ নাই। হঠাৎ করে যখন লিপি আমার সঙ্গে এরকম একটা সঙ্গ দিল, আমার ভিতরেও না তখন এক ধরনের ভালো লাগা কাজ করতে শুরু করলো। ওই আমাকে ফোন দিচ্ছে, আমি খাইছি কিনা, ঘুমাইছি কিনা, আমার শরীর ঠিক আছে কিনা, এই যে আমার প্রতি তার একটা টেক কেয়ার, একটা যত্ন, এগুলোর প্রতি আমি আরও বেশি তার প্রতি দুর্বল হয়ে গেছি, আরও তার প্রতি দুর্বল হয়ে গেছে। এবং আমি তখন তাকে ছাড়া কোনো কিছুই বুঝি না। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি টাকা টুকা দিব, তুমি পরীক্ষা দিও, তুমি পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করো না। এরপরে শুরু হলো আমার জীবনে এক নতুন অধ্যায়। আমি প্রতি মাসে মাসে ওর জন্য টাকা পাঠাইতাম, ওর কলেজে ভর্তি হওয়ার জন্য টাকা আমি দিয়েছি, এবং ওই যে পড়াশোনা করতেছে তার সমস্ত টাকা আমি, এবং শুধু তাই নয়, ওর পরিবারের যে খরচ, মানে ওর পরিবারের যে খরচ বরচ আছে, এই সব কিছুর খরচও কিন্তু আমি দিতেছি। এরকম করে প্রায় কাতারে আমি 3 বছর মতো ছিলাম, এবং এই 3 বছরে ও ইন্টার পাস করে ফেলে, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলে। ইন্টারের রেজাল্ট আউট হওয়ার পরেও তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, বরিশালে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এবং ওইখানে ভর্তি হওয়ার পরে আমি তখন ছুটিতে দেশে আসি, তা 3 বছর পরে। 3 বছর পরে এর ভিতরে মামলা টামলা মোকদ্দমা সবই শেষ, এবং রানা ফানা যারা ছিল এরা অনেকেই বিদেশ চলে গেছে, কেউ গ্রাম ছেড়ে চলে গেছে। তখন আমাদের ওই টিমটা আর নাই, মানে খারাপ ওই পোলাপাইনগুলো একসঙ্গে আর নাই, যে যার মতো করে চারদিকে মানে চলে গেছে। কাতার থেকে 3 বছর পরে আসছি। এই 3 বছরের মাঝে কিন্তু আমি লিপির সঙ্গে এক গভীর প্রেমের সম্পর্কে জড়াই গেছি। ওই আমাকে অনেকটা ভালোবাসে, আমিও তার অনেকটা ভালোবাসি। মানে আমরা দুজন দুজনকে ছাড়া আর কিচ্ছু বুঝি না, মানে দুজনে এক গভীর প্রেমে মানে জড়াই গেছি। এরকম করে তখন দুজন দুজনকে খুব ভালোবাসি। তা 3 বছর পরে আসছি, আসার পরে ওই তখন বরিশাল শহরে ভাড়া থাকে আর কি, মানে ভাড়া বলতে হোস্টেলে থাকে। আমি আসছি, আসার পরে আমি বিয়ের কথা বলছি। ও তখন বলতেছে যে আমি এখনই আপাতত বিয়ে করতে চাই না, আমি জাস্ট পড়াশোনাটা শেষ করতে চাই। আর তুমি তো আমাকে অনেক টাকা দিছো, আর এলাকা মহল্লা মানে আমার বাবা মা সবাই কিন্তু জানে যে লিপির সাথে আমার প্রেম আছে, ভালোবাসা আছে, যদিও এটা আমার আব্বা মা মানে না। আমার আব্বা মা যখন থেকে জানতে পারছে যে লিপির সঙ্গে আমার প্রেম বা ভালোবাসা, তখন তারা বারবারই মানা করতেছে যে না, লিপির বংশ ভালো না, বা লিপির এক বড় বোন আছে, সেও খারাপ কাজে ইয়ে করছে। যাই হোক, ওইটা আমি নাই বলি, এটা ওদের এক অন্ধকার দিক। এরপরে ওর যে মানে যাই আছে, ওদের ওর মা বা বাকি যারা আছে, এদের বংশের মানুষরা ভালো না। আমার আব্বার কথা হচ্ছে এদের বংশ খারাপ, চরিত্র খারাপ, এরকম মেয়েকে আমি তোকে বিয়ে করাবো না, মানে আব্বুর কথা হচ্ছে এটা। আর আমার কথা হচ্ছে যে আমি তো লিপিকে ভালোবাসি, সুতরাং যাকে ভালোবাসি সে খারাপ হলেও আমি তাকে ভালো করব। এই চিন্তা করে আমি আব্বাকে বলতেছি যে না আব্বা, আমি বিয়ে করলে লিপির বিয়ে করব, আপনি আমার এদিক সেদিকে আর বিয়ে করাতে পারবেন না। এই নিয়ে ধরেন আমার আব্বার সঙ্গে আমার কথা কাটাকাটি, ঝগড়াঝাটি। আব্বাও বলতেছে যে না, বিয়ে এখানে করাবে না। আমি বলছি যে না, আমি এখানে বিয়ে করব। এই করে 3 বছর পরে তখন কাতার থেকে দেশে গেলাম। দেশে যাওয়ার পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে, বিয়ে যেহেতু করলাম না আপাতত, বিয়েটা পরেই করে চলো আমরা কুয়াকাটা থেকে ঘুরে আসি। তুমি যেহেতু অল্প একটা সময় নিয়ে আসছো, তোমার সামনে ছুটিও কম, আবার চলে যাবা, তো আমরা কিছুটা সময় চলো কুয়াকাটা কাটাই যাই। তো ওর সঙ্গে আমি তখন 7 দিনের জন্য আমাদের কুয়াকাটাতে গেলাম। কুয়াকাটা সমুদ্র সৈকতে আমি ওর সঙ্গে 7 দিন ছিলাম, এবং আমরা এজ এ হাজব্যান্ড ওয়াইফ হিসেবে হোটেলে ছিলাম, এবং আমাদের মাঝে সব রকম সম্পর্ক হয়েছে, এবং বিবাহ ছাড়াই 7 দিন কক্সবাজার আমার মনে হয় আমি একটা মধুর সময় কাটাইছি, মানে মধুর একটা সময় কাটাইছি। মানে 7 দিন কক্সবাজার থেকে পরে ফিরে আসি। আসার পরে চিন্তা করছি যেহেতু এখন বিয়ে করতেছি না, তাহলে এখানে পড়ে থেকে সময় নষ্ট করে তো লাভ নাই। আমার আব্বা মা বারবার বলতেছে তুই লিপির আশায় পড়ে থাকিস না, তোরে আমরা অন্য কোথাও বিয়ে করাই দিই, তুই অন্য কোথাও বিয়ে কর। এই লিপি মেয়েটা ভালো না, ওই যে শহরে আছে সেখানেও তার নামে অনেক খারাপ কথাবার্তা শুনি, আমার আম্মা বলতেছে। তাই আমি বললাম দূরে, একটা মেয়ে যখন শহরে থেকে পড়াশোনা করে, গ্রাম বা গ্রামের মানুষের নজর খারাপ, তারা বিভিন্ন কথা বলবেই, এইসব কথা বিশ্বাস করতে হয় না। লিপি যথেষ্ট ভালো মেয়ে এবং চরিত্রবান মেয়ে, ওর চরিত্রে বিন্দু পরিমাণেরও কালি দাগ নেই। এগুলো হচ্ছে মানুষের মানে গাল গল্প, মানুষের কথাবার্তা, এইসব কথায় কান দিও না। আমি আমার মায়ের বলতেছি, মা বলে না, লোকে বলে তা লোকের মুখেই তো যা রটে তা কিছু কিছু হলেও বটে। আমি বললাম ধুর মা, এসব কথা বলি না তো, কিসের রটে আর বটে। লিপি শহরে থাকি না, মানুষের চোখে ভালো লাগে না। গ্রামের একটা মেয়ে শহরে পড়াশোনা করে, সবাই তো এটা অন্যভাবে দেখবে ভাই। তা আমি আমার বলছি যে না, এটা কিচ্ছু না। পরে বেশি দিন থাকি নাই, প্রায় 1 মাসের মতো দেশে ছিলাম। লিপির যদি বিয়ে করতে পারতাম তাহলে একটু বেশি সময় থাকতাম। 1 মাস পরে আমি আবারও কাতারে চলে গেছি। কাতারে চলে যাওয়ার পরেই এবার আমি কাতারে থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি। আমার আব্বা কিন্তু তখন দেশে। কাতারে যত ব্যবসা বাণিজ্য আছে সব কিছু আমি দেখাশোনা করে, আব্বা এখন আর যায় না, আব্বা টোটালি বাড়িতেই থাকতেছে। এরকম করে আমি 3 বছর পরে দেশে আসছি। দেশে আসার পরে এবার যখন আমি কাতারে গেলাম, এইবার কাতারে যাওয়ার পরে ভাই হঠাৎ করে হলো কি ভাই,
ওই না আমার সঙ্গে আগের মতো করে কথা বলে না। আগে ধরেন মানে ৩ বছর আগে যেরকম মানে আমার সঙ্গে খুব আন্তরিক, আমি ফোন না দিলে পাগল হয়ে যেত। ধরেন একদিন ফোন দিতে পারিনি, পরের দিন ফোন দিয়ে কান্নাকাটি করতো। এই যে তুমি আমাকে কালকে ফোন দিলা না কেন? আমার সঙ্গে কথা বললো না কেন? মানে খুব কান্নাকাটি করতো। বাট এখন দেখলাম কি হঠাৎ করে ওর ভিতরে এই জিনিসগুলো নাই। ও জানি কেমন চেঞ্জ হয়ে গেছে। আমি ফোন করলে আমার সঙ্গে কথা বলতে চায় না, আমাকে ইগনোর করে এবং কেমন জানি মানে এক কথায় বলতে গেলে আমাকে একটু অবহেলাই করে। তো আমার ভিতর তখন খারাপ লাগা। তখন আমি মাত্র কাতার থেকে আপনার বাড়ি থেকে মাত্র কাতারে গেছি। ৩ বছর পরে আইসা ওর সঙ্গে কয়েকদিন সময় কেটে তারপর চলে গেছি। তাই আমি ওরে যদি বলি, "কি ব্যাপার লিপি? তুমি আমার ফোন ধরো না, ফোন করলে রিসিভ করতে চাও না, কথা বলতে চাও না, তা ঘটনা কি?" ও বলে, "দেখো আমি তো ব্যস্ত থাকি। এখন আমার এই পরীক্ষা, সেই পরীক্ষা এবং আমি আলাদা ক্লাস করি, এটা করি।" মানে ওর অজুহাতের শেষ নাই। আবার টাকা লাগলে কিন্তু ঠিকই, "এই টাকা লাগবে আসিফ, টাকা পাঠাও।" আমি টাকা পাঠিয়ে দিতেছি। ও যদি আমারে বলে ১০,০০০ লাগবে, আমি তাহলে ২০,০০০ দিই। ২০,০০০ করে ৪০,০০০ দিই। কারণ টাকা যা বলে তার ৩ ডবল টাকা দেয়। আমার টাকা দিয়ে ওর বাপের বাড়িতে বিল্ডিং করে ফেলে। আমার টাকা দিয়ে ওর বাপের বাড়িতে বিল্ডিং করে। আচ্ছা যাই হোক, পরে ওই যা আছে আমি তাই দিতেছি। এরকম করে টাকা দিতেছি, আমি আসতেছি। এখানে একটা বিষয় বলে রাখি ভাই, আমি ৩ বছর পর যে কাতার থেকে ফিরে আসছি, আমার শরীরে কিন্তু অনেক মানে আমি অনেক মোটা হয়ে গেছি এবং কালো হয়ে গেছি, মোটা হয়ে গেছি। কাতার থেকে আসার পর আমি জানি না কেন হঠাৎ করে আমি কিন্তু অনেক সুন্দর ছিলাম, অনেক ফর্সা ছিলাম গ্রামে। বাট কাতার যাওয়ার পরে কালো হয়ে যায় এবং মোটা হয়ে যায়। তারপর আমি মানে ৩ বছর পরে দেশে আসি, ওর সঙ্গে ছিলাম। এমনও করে কি আমার সঙ্গে কথা বলে না, ফোন দিলে রিসিভ করে না, আমাকে ইগনোর করে। মানে আমার তখন আর ভাল লাগতেছে না। আমি ওরে বললাম, "আমি তোমারে বললাম বিয়ে করবো, তুমি বিয়ে করো, তুমি বিয়েও করলে না, আর তুমি এটা কেন করলা? তাই ঠিক আছে আমি দেশে আসবো, আমি তোমার বিয়ে করবো।" ওই বলে, "আমি এখন বিয়ে করবো না।" আমি বললাম, "তুমি বিয়ে করবে না, এটা কী ধরনের কথা? আমি দেশে আসবো, আমি তোমার বিয়ে করবো।" "না, ও বিয়ে করবে না।" তো এই এলাকার কিছু পোলাপান আছে যারা আমার মানে ওই যে ওই গ্যাংয়ের না, অন্য ভালো পোলাপান, ওদের সঙ্গে যোগাযোগ করি। এরা সবাই বলতেছে, "ভাই আপনি লিপির সঙ্গে প্রেম করেন, লিপি তো মেয়ে ভালো না। লিপি আজকে বরিশালে এর লোকে প্রেম করে, কালকে ওর লোকে, ওই ঢাকায় চলে যায়, চিটাং চলে যায়, কক্সবাজার চলে যায়, কুয়াকাটা চলে যায়। আপনি কি এগুলো জানেন?" আমি যে, "না তো, ও তো আমার কোনোদিনও বলে না ও কুয়াকাটা, ও কক্সবাজার, এটা সেটা।" তখন ও পোলাপাইন বলতেছে, "ভাই ওর চরিত্র কিন্তু ভালো না, ওর সঙ্গে থাকতে হলে সাবধানে থাকতে হবে ভাই। আপনি তো সহজ সরল মানুষ, এত কিছু বুঝেন না। তাই যাই করেন যেটাই করেন একটু ভেবে চিন্তা করেন, ওই কিন্তু মানুষ ভালো না।" আমি তখন বললাম যে, "না, তাহলে তো আর ওয়েট করাটা ঠিক হবে না। ও যদি এখন আমার সঙ্গে এরকম করে ২ দিন পরে তো আমাকে ছেড়ে চলে যাবে। তখন আমি কি করব? না, এটা হতে পারে না। যে করে হোক, যেভাবেই হোক আমি ওকে বিয়ে করে ফেলব।" তখন আমি ওর বিয়ের জন্য চাপ দিতেছি যে, "লিপি আমি তোমাকে বিয়ে করব।" তখন ওর কথাই একটা যে, "না আমি বিয়ে করব না। আমি এখন বিয়ে করব না, আমি এখন বিয়ে করব না।" "কেন করবা না? তুমি বিয়েটা কেন করবে না আমাকে বলো?" ও বলে যে, "না আমি বিয়ে করব না। আমার এখন ভালো লাগে না, আমি এখন বিয়ে করব না। আর আমার বিয়ের সময় হলে আমি আপনাকে বলব, আমি এখন বিয়ে করব না।" পরে আমি বললাম যে, "এটা তুমি কি ধরনের কথা বলো? আমি দেশে আসতেছি, আমি বিয়ে করব, তুমি পড়াশোনা করো, তুমি যাই করো, যেটাই করো, আমার কোনো সমস্যা নাই, তবে বিয়ের পরে। বিয়ের আগে আর কোনো কথা নাই, আমি বিয়ে করব।" ও তখন বলতেছে যে, "না আমি এখন বিয়ে করব না।" এই কথা কাটাকাটি পরে একটা পর্যায়ে আমি তখন দেশে চলে আসি। ওকে বইলেই আসি যে, "আমি অমুক দিন দেশে আসবো। তুমি কি বলে, তুমি বরিশালে থাইকো না, তুমি গ্রামে চলে আসো।" আমি ওর সঙ্গে কথাবার্তা বইলা আমি যেদিন ফ্লাইটে উঠবো ওই সময় ওরে ফোন দিছি। আমি যখন ফ্লাইটে উঠবো তখনও আমার মানা করে, "জানো তুমি এখন আইসো না, আমি এখন বিয়ে করব না।" তারপরও ওর কথাকে ওভারটেক করে আমি তখন দেশে আসি। দেশে আসার পরে ওর মোবাইল বন্ধ। স্বাভাবিকভাবে যেটা হবার, আমি আগেই ভাবছিলাম আমি দেশে গেলে ও ফোন বন্ধ করে দিবে। ফোনটা বন্ধ করে দিল। ফোনটা বন্ধ করে দেওয়ার পর আমি তো যে মেসে থাকতো ওই মেসে গেলাম। মেসে যাওয়ার পরে ওই মেসে মানে মেয়েরা বলতেছে যে, "ভাই ও তো এখন এই মেসে থাকে না।" তাই কোন মেসে থাকে আমাকে আরেকটা মেসের ঠিকানা দিল। সেই মেসে গেছি, যাওয়ার পরে সেই মেসের মেয়েরা বলতেছে, "ভাই ও তো গতকালকে রাতে চলে গেছে।" মানে যে রাতে কাতার থেকে আমার ফ্লাইট হয়েছে ওই সে রাতেই চলে গেছে। তাই আমি বললাম, "কোথায় গেছে?" বলে, "ভাইয়া ও কোথায় গেছে তো জানি না।" ওইখানে আমাদের বরিশালেরই আমাদের এলাকারই একটা মেয়ে ছিল ওই মেসে। ওই মেয়েটা তখন ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে, "ব্যাপারটা কি?" মেয়েটা আমাকে বলতেছে, "ভাইয়া আমি তো ওই যে আপনার সঙ্গে আছে ভাইয়া, আমি তো সবই জানি। এখন ও তো আমার বান্ধবী, আমি কেমনে বলি?" আমি বললাম, "বোন দেখো, আমি সেই কাঁথাতে মেয়েটার কাছে কাঁদছি, হাতে পায়ে ধরছি, কান্না করছি, 'বোন আমি কাতার থেকে আসছি, দেখো আমার সঙ্গে এটা হইছে, যদি পারো তোমার তো ভাই আছে, আমাকে একটু সাহায্য করো।" মানে কান্নাকাটি করে বসছি। মেয়েটা তখন বলতেছে, "ভাইয়া যেহেতু এরকম করেই বলতেছেন তাহলে আমি আপনাকে বলি, আসলেই কিন্তু লিপি আপনাকে ভালোবাসে না। আপনাকে ভালোবাসে না সেটা তো নাই না। লিপি মূলত আপনার সঙ্গে সম্পর্কটা করে টাকার জন্য।" আমি বললাম, "তাইলে লিপি আমার সঙ্গে সম্পর্ক করে টাকার জন্য, লিপি তাইলে কারে ভালোবাসে?" বলি, "লিপি ভালোবাসে মামুন ভাইকে। আর এই মামুন ভাইয়ের সঙ্গে লিপি কুয়াকাটা চলে গেছে। আপনি আজকে রাতে আসছেন তো, গতকাল রাতে আপনার ফ্লাইট হইছে, গতকাল রাতেও চলে গেছে কুয়াকাটায়।"
মামুনের সঙ্গে চলে গেছে। আমি বললাম মামুনকে, বলে উনি আমাদের একজন সিনিয়র, একজন বড় ভাই, আমাদের এলাকারই, এক কথায় বলতে গেলে বলতে পারেন যে একটু রংবাজ টাইপের মানুষ, মানে একটু ক্যাটা ফেরা টাইপের। আমি বললাম যে ওই ছেলে কেন, ও তো আমার কোনো কিছু বলে নাই। বলে ভাইয়া আমরাও তো জানি ওর, আমরা তো একই রুমে থাকি। ওই আপনার সঙ্গে কথা শেষ করে ওই মামুন ভাইয়েরও ফোন দিত, আর এরকম অনেক দিন কাটছে। মামুন ভাই মেসে আসতো, আসার পর আমরা সবাই বেরিয়ে যেতাম, মামুন ভাইয়ের ও একসঙ্গে মেসে অনেকক্ষণ ধরে সময় কাটাইতো। এরকম অনেক স্মৃতিও কিন্তু ভাইয়া আছে। তো এখন আমি আসলে আপনাকে কীভাবে বলি আমি জানি না, আপনার কাছে বলা ঠিক হবে কিনা, কারণ এটা যদি মামুন ভাই জানে তাহলে কিন্তু মামুন ভাই আমাকে মেরে ফেলবে। মামুন ভাই কিন্তু খুব ডিয়ারিং এবং খারাপ একটা ছেলে, এ কিন্তু ভালো না, মানে এই এলাকার সবচেয়ে খারাপ ছেলে। তো আমি তারপরেও ভাইয়া আপনি কাঁথার থেকে দৌড়ে চলে আসছেন, ওরা এত ভালোবাসেন, আমি যার জন্য ভাই আপনাকে কথাগুলো জানাইলাম। ভাই বিশ্বাস করুন তখন আমার চোখের পানিগুলো মানে টিপ কলের পানির মতো পড়তেছে। আমি কার জন্য কি করলাম, আমি কার জন্য কি করলাম, ওর ভিতর কি আছে, ওর বাপ মায়ের নাই কোনো ঠিকানা, নাই কোনো বংশমর্যাদা, কিচ্ছু নাই। এমন গরিবের একটা মেয়ের আমি বিয়ে করতে চাইছি, কিন্তু সে জায়গার মধ্যে সে আমার সঙ্গে এই কাহিনীটা করলো, আমার সঙ্গে এই কাহিনীটা করলো। ইচ্ছা মতো কাঁদলাম, ইচ্ছা মতো কাঁদলাম এখানে, মেয়েটার হাত ধরে কাঁদা আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে যাওয়ার পরে আমার আব্বা মা বুঝতে পারছে, সবাই আমাকে তখন বোঝে, আমি তো জানিও চলে গেছে কুয়াকাটা মামুনের সঙ্গে। আমি ওরে আর কোনো ফোন টোন দিই না, ওর সঙ্গে আর কোনো কথাও বলি নাই। বাড়িতে আসছি, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, জাস্ট পাগলের মতো ঘুরতেছি। আমার নানা নানু আসছে, আমার মা, তারপর সবাই আমার ধরছে, আমার ছোটো ভাই বোনেরা সবাই, ভাইয়া এইভাবে জীবন কাটতে পারে না ভাইয়া, লিপি মেয়েটা আগ থেকেই খারাপ ছিল, ওর চরিত্র খারাপ ছিল, ওই মেয়ে হিসাবে ভালো ছিল না ভাইয়া, আপনারা ভালো বলতেন আর কেউ আসলে ভালো না। আমার ভাই, ছোটো ভাই বোন, আমার মা বাবা সবাই আমাকে হাতে পায়ে ধরে বুঝাইতেছে যে তারা আমার বিয়ে করাই দেবে, বিয়ে করার জন্য। আমি তখন এক কথায় বিয়ে করতে চাই নাই, একরকম পরিবার তখন জোর করে, জোর না ঠিক, আমাকে বলে টলেই তখন আমাদের এলাকার আরেকটা মেয়ে, নাম হচ্ছে নাহিদা আক্তার, এই নাহিদা আক্তার একটা মেয়েকে আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই, সেই মেয়েটাকে আমাকে তখন বিয়ে করায়। আমি নাহিদার সঙ্গে যেদিন আমার বিয়ে হয় ভাই বিশ্বাস করবে না, আমি বাসর ঘরে ঢুকবো, আমি ওর নাম্বারে মনে হয় 1000টা কল দিছি। মানে আমার বিয়ের দিন, যেদিন আমার বিয়ে, ওই দিন বিয়ের আগের দিন আমি যেদিন নাহিদার সঙ্গে বাসর করে যাবো তার আগ মুহূর্ত পর্যন্ত এই লিপির নাম্বারে 1000বার কল দিছি ভাই। ওই আমার কলগুলো পাইলে কেটে দেয়, এবং বেশি কল দিলে নাম্বার বন্ধ করে দেয়। দেশে আসার পর থেকে আমি 1 মিনিটের জন্য ওর সঙ্গে কথা বলতে পারিনি। ও কই আছে না সেটাও জানি না। ওর বাড়িতে গিয়ে আমি ওর আব্বারে পর্যন্ত জিজ্ঞেস করছিলাম যে লিপি কই, উনি বলে মতো আমার সঙ্গে যোগাযোগ করে না, ওই ঢাকায় থাকে। ওর বাপে উল্টা আমার ব্লেম করে, এই বেটা তুই আমার মেয়েটারে খারাপ বানাইছিস, আমার মেয়েটার টাকা পয়সা দিয়ে তুই ওরা ঢাকায় এই কি বলে বরিশাল শহরে রাখছিস, ওই খারাপ হয়ে গেছে, তুই আমার মেয়েটার ইজ্জত নষ্ট করছিস, তার নিয়ম বরিশালে গেছিস, এই কি বলে কুয়াকাটায় গেছিস, এখন আমার মেয়েটার আমি ভিউ দিতে পারি না, মেয়েটার চরিত্র খারাপ হয়ে গেছে। ওর বাপে উল্টে ওরা গালাগালি করে। কিন্তু ভাই ওর বাপে 2 টাকা ইনকাম করার মরদ নাই, ওদের বাড়ির মধ্যে বিল্ডিং, বাড়ির মধ্যে বিল্ডিং। আমি হিসাব করছি প্রায় 18 লাখ টাকার উপরে আমি ওরে দিছি এই কয়েকটা বছরে, প্রায় 18 লাখ টাকার মতো আমি ওরে দিছি। ওই সময়কার 18 লাখ টাকা আর বর্তমান সময় ভাই 50 লাখ টাকার সমান হবে। ওর বাবা উল্টা আমার দোষ দেয়, আমি নাকি ওর মেয়েরে খারাপ বানাইছে। ওরা মানে স্কুল দিয়ে থাকতে মেয়েরে বিয়ে দিতে চাইছে, আমার কারণে তারা মেয়ে বিয়ে দিতে পারে, তারা স্বীকার আছে আমি মেয়েরে টাকা দিছি, তারা অস্বীকার নাই যে তুই মেয়েরে টাকা দিছিস এবং টাকা দিয়ে তুই আমার মেয়েরে ভোগ করছিস, আমি তুই ইউজ করছিস টাকা দিয়ে আমার মেয়েরে তুই খারাপ বানাইছিস, এরকম ধর। আসলে কি বলবো ভাই, তখন আসলে আপনাকে বলে বুঝাতে পারবো না। যাই হোক, এরপরে আমি কি করবো, নাহিদার সঙ্গে জোরপূর্বক বাসর ঘরে গেছে ভাই। বাসর ঘরে যাই আমি খাটের মধ্যে বসে চিৎকার করে কান্না করতেছে, মনে হয় আমি একমাত্র পুরুষ যে কিনা বাসর ঘরে গিয়ে আমার কান্নার শব্দে আমার আব্বা ঘরের দরজা চলে আসছে, আম্মা আসছে, এসে বলতেছে দরজা খোল, দরজা খোল, তোর কি হচ্ছে, দরজা খোল। মানে আমি চিৎকার করে কান্না করতেছি। মানে না, মানে আমার ওয়াইফ তো মানে অবাক হয়ে বসে আছে, কিন্তু এরকম করে কান্না করে কেন। আমার ওয়াইফ কি জানে কি জানে না সেটা আমি জানি না, আমি কান্না করতেছি। আমার আব্বা পরে বলতেছে দরজা খোল, তুই দরজা খোল। আমি দরজা খুলি না, পরে নাহিদা নিজে গিয়ে দরজা খুলে দিছে। আব্বা ঘরে ঢুকছে, মা ঘরে ঢুকছে, ঢুকে বলতেছে এগুলো তুই কী শুরু করলি নতুন বউয়ের সামনে। আমার আব্বা আমার বাসরঘর থেকে বাইর করে বুঝে শোনায়, বাবা না আমার কলিজা না শোন বাবা, বাবা না ভালো, মানে অনেক বুঝে শোনা আমাকে আবারও বাসর ঘরে পাঠায়। আমি প্রায় আপনার 1 মাসের মতো, 1 মাসেরও বেশি সময় ধরে নাহিদার সঙ্গে থাকি। আস্তে আস্তে করে বুকের ভিতরের কষ্টগুলো একটু একটু করে ভুলতে শুরু করি, এবং নাহিদাও ও আমাকে অনেকটা বুঝে, ও জানছে আমার রিলেশনের বিষয়ে। আমার ছোটো বোনকে বলছে যে ভাইয়ার এমন এমন একটা রিলেশন ছিল, তো আমার নিজে বলছে যে তুমি এগুলো নিয়ে মন খারাপ করো না, এবং এই মেয়েটা ভালো না, যার কারণে তোমার দুঃখ দিচ্ছে, তোমার মতো একটা ভালো ছেলেরে ও মিস করছে, আর তুমি এগুলো নিয়ে মন খারাপ করো না। 1-1.5 বছরের মতো আমি তো 1-1.5 মাসের মতো আমি তখন আমার ওয়াইফ নাহিদার সঙ্গে বাংলাদেশে ছিলাম এবং সংসার করেছি। 1-1.5 মাস পরে যথারীতি আমি তখন আবারও কাতারে ব্যাক করি, প্রায় 1.5 মাস পরে।
1.5 মাস পরে কাতারে চলে যায় এবং কাতারে চলে যাওয়ার পরেই আলহামদুলিল্লাহ আমার বাড়ি থেকে একটা সুখবর আসে যে আমার ওয়াইফ গর্ভবতী, মানে নাহিদা গর্ভবতী। তো এই পর্যন্ত কিন্তু আমার আগের গার্লফ্রেন্ড লিপির সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। ও কোথায় আছে, কেমন আছে, কি করতেছে আমি তার কিচ্ছুই জানি না। আমি তার টোটালি কোনো কিছুই জানি না। ওর সঙ্গে কোনো যোগাযোগই নেই। কথাবার্তা যতটুকু আমার হচ্ছে, যাই হচ্ছে, যেটাই হচ্ছে তার সবই হচ্ছে লিপির সঙ্গে। সরি কি বলে আমার বোন নাহিদার সঙ্গে। এরকম করতে করতে তখন আমার একটা মেয়ে সন্তান হয়। আমার মেয়েটা খুবই সুন্দর হয়। আমার মেয়েটার নাম রাখে হচ্ছে নাদিয়া। নাহিদার সঙ্গে মিল রেখে আমার ওয়াইফ আগ থেকে নামটা সিলেক্ট করে রাখে যে ও মেয়ের নাম রাখবে নাদিয়া। ওর মানে পছন্দের নাম। তো ওর পছন্দের মেয়েটার নাম রাখে নাদিয়া। তো আমার মেয়েটা হয়, মেয়েটাও তখন বেশ ভালো, বেশ অনেকগুলো মাস কেটে গেছে। ওর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নাই। মানে আমার বউ এই কি বলে লিপির সঙ্গে কোনো যোগাযোগ নাই। কি বলে, হ্যাঁ লিপির সঙ্গে কোনো যোগাযোগ নেই। নাহিদার সঙ্গে আমি তখন আসি। এইরকম করতে 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 আমার মেয়েটা হওয়ার প্রায় 1 বৎসর পরে, আমার মেয়েটা হওয়ার প্রায় 1 বৎসর পরে একদিন হঠাৎ করে একটা অপরিচিত নাম্বার থেকে আমার নাম্বারে একটা কল আসে। কাতারের সময় তখন রাত প্রায় 9টার মতো বাজে। আমি তখন মাত্র খাবার খাইতেছিলাম সবার সঙ্গে। কলটা আসছে, তো নাম্বারটা চিনি না। আমি তখন কলটা ধরছি, খাবার খাইতেছে। দেখি কোনো কথা বলে না। বাংলাদেশি নাম্বার তো ডিরেক্ট কল দিয়েছে। কোনো কথা বলে না। কথা না বলার পরে জিজ্ঞেস করলাম কে কে কে, কিচ্ছু বলে না। তাই বললাম কি আপনি, তাও কিছু বলে না। এমন করে কথাবার্তা বলার পরে আমি দেখলাম যে না, হয়তো অন্য কেউ হবে। খাওয়া দাওয়া শেষ করছি, করে রুমে আসছি। রুমে এসে ছাদে গেছে, বাসার ছাদে যায় নাম্বারটাতে কল দিলাম। 2-3 বার কল দেওয়ার পর রিসিভ করছে। রিসিভ করার পর আমি গালাগালি শুরু করছি, এই বেয়াদব তুই ফোন দিয়ে কথা বলিস না কেন, কথা বলবি না কেন। যখন খারাপ ব্যবহার শুরু করছে তখন কান্না করতে করতে বলতেছে যে আসিফ আমার সাথে খারাপ ব্যবহার করো না, আমি লিফি। যখন লিফি বলছে ভাই, তখন আমার কলিজায় একটা কামড় দিয়ে। তখন প্রায় 2.5 বছর পর আমার সাথে যোগাযোগ করছে। আনুমানিক একটা ধারণা আর কি, আমি প্রায় 2.5 বছর পরে আমি বললাম যে তুই আমার কেন ফোন দিলি। ওই বলতেছে যে তুমি ভালো আছো এটা জানার জন্যই। আমি বললাম আমি ভালো আছি কি আমি খারাপ আছি তোর জানার দরকার নেই। তুই জানতে চাস কেন? আজকে 2.5 বছর পরে তুই কি মনে করে আমাকে ফোন করলি? আমাকে তোর ফোন করার প্রয়োজন নেই, আমাকে ফোন কেন দিলি? ও বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমার মাফ করে দেন। ধুর তোর মাফ, তোর কিসের মাফ? তোর মতো মেয়ের কোনো মাফ নাই। তোরে আমিও মাফ করবো না, তোর আল্লাহও মাফ করবে না। তুই একটা খারাপ মেয়ে। ওই বলে তুমি আমার খারাপ বলো আর যাই বলো, আমার সঙ্গে একটু মাঝে মাঝে কথা বললেই হবে। আমি আমি আর কিছু চাই না। আজ আমি এখন বিয়ে করছি, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমি তোর সঙ্গে কেন কথা বলবো? তোর সঙ্গে কথা বলা তো আমার প্রশ্নই আসে না। আমি বলতেছে যে না, আমার সঙ্গে একটু কথা বললো, প্লিজ আমার সঙ্গে একটু কথা বললো। আমি আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি একটু তোমার সঙ্গে মাঝে মাঝে কথা বলবো। তুমি ফোন দিলে, আমি ফোন দিলে একটু ধৈর্য। আমি যে না, আমি তোর সঙ্গে কথা বলবো না। ওই তখন কোথায় জানি চাকরি করে, মানে সরকারি চাকরি না বেসরকারি চাকরি আমি জানি না, মানে কোথায় জানি চাকরি করে এটা আমি জানতাম। এরপরে আমি আর ওর সঙ্গে কথা বলে ফোন কেটে দিছি। এবার হলো কি, ওই মাঝে মাঝে আমাকে ফোন করে তুমি খাইছো কিনা, তুমি ঘুমাইছো কিনা, তুমি ভালো আছো কিনা, মানে এরকম করে আমার সঙ্গে ওই আগের মতো করে কথা বলতে শুরু করে। তা আমি তখন বলি যে তুমি আমার সঙ্গে এরকমটা কেন করতেছো? আমাকে ফোন দিচ্ছ, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতেছো, এটা কেন করতেছো? তুমি তো তোমার বয়ফ্রেন্ড মামুনের সঙ্গে আছো, তা মামুনকে ছেড়ে দিয়ে এখন আমার কেন? ওই বলতেছে না তুমি ভুল বুঝছো, না এটা মিথ্যা নয় যে আমি মামুনের ফাঁদে পড়ে গেছি। ওই আসলে আমাকে ভুলাই ফেলছে, আমার এইটা করছে ওইটা, মানে হাজারটা মামুনের সম্বন্ধে দোষ। তুমি জানো না ও আমাকে ব্ল্যাকমেল করছে এবং আমাকে ম্যাচ থেকে উঠাই নিয়ে গেছে। উঠাই নিয়ে ও আমার ভিডিও করছে এবং বলছে যদি ওর সঙ্গে আমি কুয়াকাটা না যাই ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে, এইটা সেটা, মানে যা পারতেছে সব বানিয়ে বলতেছে। আমি জানি এগুলো বানিয়ে কথাবার্তা। তাই বলছে আচ্ছা ঠিক আছে বাদ দাও, এখন আর আমার কাছে এগুলো বলার দরকার নাই। তুমিও তোমার জায়গা বা তোমার মতো করে ভালোই আছো, আমার এখানে কেন বলতেছো? এরকম করে ভাই, আমি একটু নরম মনের মানুষ। আসলে মূল কথা যেটা, আমার মতো মনের মানুষগুলোই দুনিয়াতে কষ্ট পায়, তাই স্বাভাবিক। এইবারও প্রতিনিয়ত ফোন দেয়, কান্নাকাটি করে একটু কথা বলার জন্য এটা সেটা। তো আমিও তো ভাই একটা মানুষ, আমার তখন মনটা গলে গেছে, আমি ওর সঙ্গে কথা বলতেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম কথা বলতে 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 আমার ওয়াইফের সঙ্গে তখন আমি খুব বেশি একটা কথা বলি না। আমার ওয়াইফ যে আছে হচ্ছে কি নাহিদা, আমি নাহিদার সঙ্গে খুব বেশি, শুধু মেয়েটার সঙ্গে হয়তো 1 দিন 2 দিন পর মেয়েটাকে একটু ফোন দিতাম, মেয়েটার সঙ্গে কথা বলতাম। নাহিদার সঙ্গে খুব বেশি কথা বলতাম না। তখন আমি লিপির সঙ্গে কথা বলতাম, মানে তখন আমি 24 ঘন্টা পুরো লিপির প্রতি পাগল হয়ে আছি। এইরকম করতে করতে রাতের বেলা ওর সঙ্গে খারাপ কথা বলতে বলতে এভাবে প্রায় আরও 2 বছর মতো কাটে। লিপি আর বিয়ের সাথে কোনো চাকরি করে, মানে তখনও চাকরি করে ঢাকাতে কিসে জানি চাকরি করে। পরে আমাকে বলতেছে যে তুমি একদম ঢাকায় আসো, তোমার নিয়ে কটা দিন ঘুরি, তোমার এইটু এটা দেখাবো। আমি যখন বিয়ে করছি, আমার বউ আছে, বলে না আসো না, সমস্যা নেই। এই কথা বলা, আমিও তখন ওর ফাঁদে পা দিয়ে দিছি। দিয়ে আমি তখন করছি কি, আমার বউ নাহিদারে না জানায়, আমার পরিবারের কারণে না জানে, আমি 1 সপ্তাহের জন্য বাংলাদেশে গেছি।
ওই ঢাকায় আছে, আমি ঢাকা এয়ারপোর্টে নামছি, নামার পরে ওর সঙ্গে আমি তখন 1 সপ্তাহ পর্যন্ত ছিলাম ঢাকাতে। এইখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, থাকছি, এবং থাকার পরে ওর প্রতি আমার আবারও আগের মতো ইমোশন জন্মে গেছে। আমি তখন আবারও পুনরায় এই কাতার ওইখান থেকে ঢাকা থেকে আমি আবারও কাতারে ব্যাক করি। এইবার ব্যাক করার পরে আমার বউরে তখন আর আমার সহ্য হতো না, মানে আমার বউরে আমার ভালোই লাগতো না। আমার বউ আমার ফোন দিলে তারা গালাগালি করতাম, তার সঙ্গে খারাপ ব্যবহার করতাম, এই তুই ফোন দিস কেন, আমার সঙ্গে কথা বলস কেন, এইরকম করে গালাগালি তুলাতুলি করে এরকম করে যায় ঝামেলা, মানে ওরে আর আমি সহ্যই করতে পারতাম না, ওরে আমার ভালোই লাগতো না। আমার বউ নাহিদার তখন আর আমার ভালোই লাগতো না, আমি সারাক্ষণ শুধু লিপির সঙ্গে কথা বলতাম। এই করে কাহিনী করতে একটা পর্যায়ে মানে আমার বউ বলে তুই কি চাস, মানে আমি যেহেতু তোর সঙ্গে খারাপ ব্যবহার করি ও তো স্বাভাবিক, আমি বললাম তোর সঙ্গে সংসার তাই তুই আমার সঙ্গে না করলে আমাকে ছেড়ে দে। তো ওর যে মোবাইলটা তখন লাউড স্পিকারে ছিল ওইটা কিন্তু আমি জানি না, ওর বাপের বাড়িতে ছিল, ওর বাবার বাড়িতে। আমি বললাম তুই কি চাস, ও বলে কি চান, তোর ছেড়ে দেবো, ছেড়ে দিলাম। আমার তার যে তোর তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক। এই 3 তালাক আমি বলে দিছি, এটা ওর মাও শুনছে, মানে নাহিদার মাও শুনছে, নাহিদার বাবাও শুনছে, নাহিদার বড় ভাইও শুনছে, তারা 3 জনেই শুনছে, লাউড স্পিকার ছিল। নাহিদার বড় ভাই ফোনটা টান দিয়ে নিয়ে বলতেছে জামাই তুমি এটা কি করলা, এই জামাই তুমি এটা কি করলা, আমরা তো 3 জনে শুনছি তুমি তো তালাক দিয়ে দিছো। এর ভিতরে পরে আব্বা ফোন দিছে, আম্মা ফোন দিছে, সবাই গালাগালি চিল্লাচিল্লি, এই তুই কেন করলি। ওরা তখন বলতেছে আমাদের মেয়েকে তালাক দিয়ে দিছে। ওরা আব্বা কিন্তু আবার হাজি মানুষ, নাহিদার আব্বা হজ করে আসছে, হাজি মানুষ। উনি বলতেছে যে আমি একজন হজ করা মানুষ, আমার স্ত্রী, আমি এবং আমার সন্তান, আমরা 3 জনেই শুনছি আপনার ছেলে তালাক দিছে, এরপরে তো আর আমার মেয়ে আপনার ঘরে যেতে পারে না। এই নাহিদা তখন আর আসে না, ওর বাপের বাড়িতে পড়ে আসে, ওই আসে না। আমার আব্বা বলে কি করবি না করবি বল। এবার আমি বুঝতে ঠিক আছে, আমি ছাড়িয়ে দিব, তালাক দিয়ে দেবো, যেহেতু এরকমই করতেছে, তালাক যেহেতু মুখে দিয়ে দিছে, কাগজপত্র দিব। এইবার আমি তখন ছুটিতে বাড়িতে আসছি, বাড়িতে আসার পর আমার আব্বা আমার সঙ্গে সম্পর্ক ভালো নাই, কথাবার্তা বলে না, আমি কেন এটা করলাম, কি কারণে করলাম, এইরকম করে ঝোঁকের মাথায়, বউয়ের মাথায় আমি তখন করলাম যে ঠিক আছে আমি তালাক দিয়ে দিব। আমার মেয়েটার বয়স তখন প্রায় আনুমানিক 4.5 বছরের মতো। এই 4.5 বছরে আমি তখন আমার বউ নাহিদাকে তালাক দিয়ে দিই। কাগজপত্র আইনিভাবে যেভাবে তালাক দেওয়া দরকার সেভাবে তালাক দিই, কিন্তু আমার মেয়ে আমি দেই না। আমার মেয়ে আমি দেবো না। আমার মেয়ে, আমার মা আছে, আমার ছোটো ভাইয়ের বউ আছে, আমার ছোটো ভাই আছে, আমার বাবা আছে, আমার ছোটো বোন আছে, ওদের সঙ্গে থাকবে। আমার মেয়ে তোমার বাড়িতে যাবে না। আমি 4.5 বা 5 বছর বয়স আনুমানিক মেয়েটার আর কি, তাই আমি আমার মেয়েটার আর দিলাম না। মেয়েটারে না দিয়া আমি তখন আমার মেয়েটা আমার কাছে রেখে দিলাম, রেখে দিয়ে আমি তখন এই লিপির সঙ্গে ঘুরতেছি ফিরতেছি বিভিন্নভাবে, ওটা কিন্তু আমার আব্বা মা কেউ জানে না। এইবার লিপি বলতেছে তাহলে তুমি আমার বিয়ে করে আবার ঘরে নেওয়ার ব্যবস্থা করো। আমি বলি আমি কেমনে এটা তোমার করি, বা এটা আমার আব্বা মা মানবে কিনা, এটা সেটা। আমি প্রথমে ভাবছিলাম যে ওর চাকরিটা মনে হয় সরকারি চাকরি, ও যে চাকরিটা করে ঢাকাতে এটা মনে হয় সরকারি চাকরি, এবং পরে জানতে পারলাম যে না, এটা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, একটা বেসরকারি কোম্পানি। পরে আমি বললাম যে ঠিক আছে, আমি আমার আব্বা আমার সঙ্গে কথাবার্তা বলে, এতে আমার আব্বা মা রাজি না, টোটালি না, এটা হতেই পারে না, তারা কখনোই লিপিকে আমাকে বিয়ে করাবে না, এবং লিপির কথা তারা শুনতেই পারে না। পরিশেষে আমি লিপিরে বুঝিয়ে শোনায় বললাম যে ঠিক আছে তুমি চলে আসো। আমি ওরে প্রথমে বিয়ে করছি, বিয়ে করে পরে আমি আবার আব্বা আম্মারে জানাইছি। আমার আব্বা আম্মা বলে যে না, এটা কখনোই হতে পারে না, আমরা এই মেনে নিব না, এটা থাকতে পারে না। পরে আমি ওরে করলাম কি, আর মানে আপনার বরিশাল থেকে, ঢাকা থেকে বরিশাল আনি, বরিশালে নিয়ে একটা হোটেল, মানে আপনার কি বলে, একটা বাসা ভাড়া করে আমি 6 মাসের জন্য আমি ইয়েতে যাই, কাতারে যাই। কারণ আমার তো এখানে ব্যবসা আছে ভাই, ওগুলো তো ধ্বংস হয়ে যাইতেছে। 6 মাস কাতার করে আমি আবারও দেশে আসি। আসার পর আব্বা আম্মারে বুঝাই যে না, এটা হতে পারে না, তোমরা এটা কইরো না। আর আব্বা আম্মার কথায় একটা যে আমরা এই বউ ঘরে নিব না, আমরা এই বউ ঘরে নিব না। আব্বার পায়ে দিলাম, মায়ের পায়ে দিলাম, সবার হাতে পায়ে ধরে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে রাজি করাইলাম। এরপর লিপিরে আমি ঘরে আনলাম। লিপিরে ঘরে আনার পরে যাক আলহামদুলিল্লাহ আমার সংসারে শান্তি আসছে, আমি এটাই মনে করছি। এইবার আমি পুনরায় আবারও কাতারে চলে গেছি। এইবারে যখন আমি কাতারে গেছি ভাই, ওই আমার মেয়েটারে মারে, মানে আমার মেয়ে নাহিদারে মারে, আর মেয়েটারে সহ্য করতে পারে না, মেয়েটারে কথায় কথায় মারে, গায়ে হাত তোলে, আব্বার সঙ্গে খারাপ ব্যবহার, আমার সঙ্গে খারাপ ব্যবহার, মানে খারাপ ব্যবহারের কোনো শেষ নেই। এইরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময় কাটতেছে, প্রায় বছর খানিকের মতো কেটে গেছে। আমি তখন কাতারে। বছর খানিক পরে একদিন হঠাৎ করে ভাই যে কোনো একটা কারণেই আমি এলাকাতে আমার এলাকার একটা ছোটো ভাইয়ের সঙ্গে কথা বলি। এলাকার একটা ছোটো ভাইয়ের সঙ্গে, ওই ছোটো ভাইয়ের সঙ্গে কথা বলে, ওই ছোটো ভাই আমার বলতেছে ভাই ভাবিনি এমন এমন এক লোকের সঙ্গে দেখছিলাম, আমি ভাবিনি এরকম একটা লোকের সঙ্গে দেখছিলাম অমুক জায়গায়। তাই আমি বললাম যে তুই বলস কি, বলে হ্যাঁ। তখন কিন্তু ওই যে একটা মেয়ে, আমি আপনাকে বলেছি কিনা জানি না, আপনার মনে আছে কিনা, সর্বপ্রথম লিপিরে খুঁজতে গিয়া তার হোস্টেলে যে একটা মেয়ে আমার বলছিল, ওই মেয়ের ফোন নাম্বারটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এবার আমি একদিন ওই মেয়ের ফোন দিছিলাম এই ঘটনা জানার পরে। ওই মেয়ে আমার বলতেছে ভাই আপনি যে লিপিরে বিয়ে করছেন পুনরায় আবার, লিপি যে ঢাকায় ছিল, লিপি কিন্তু ঢাকায় মামুন ভাইয়ের সঙ্গে ছিল।
এবং মামুন ভাইয়ের সঙ্গে ছিল। মামুন ভাই তারে অনেকদিন ইউজ করছে, বিয়ের কথা বলে বিয়ে করে নাই। এবং মামুন ভাই যখন তারে বিয়ে করে নাই তখন সে আপনার সঙ্গে জড়াইছে, আপনার মানে আপনাকে পাগল বানাইছে। আপনার বিয়ে করার পরে এখন আবারও সে মামুন ভাইয়ের সঙ্গে কথা বলে এবং সে মামুন ভাইয়ের কাছে যায়। মানে অনেক ধরনের কথা ওই মেয়েটাও বলতেছে, বা আশেপাশে আমার বাড়ির অনেক মানুষই বলতেছে ও এরকম এরকম আপনার বিভিন্ন মানে ওই মামুন ছেলেটার কাছে যায় এবং ছেলেটার সঙ্গে তার সম্পর্ক আছে। এই কথাবার্তা বলে একদিন হলো কি, আমি তারে বলি নাই, মানে আমি তারে জানাই নাই, তারে না জানাই আমি জানি ওই দিন ওই ছেলেটার সঙ্গে যাবে। আমি ভাবছি কি আমি দুপুরবেলা আইসা ওই কোন হোটেলে ছেলেটারে নিয়ে যাবে, আমি হোটেলের নামটাও জানি। আমি ইনফরমেশন, মানে এখানে আরও অনেক ঘটনা আছে, আপনাকে সঙ্গে করে বলি। অনেকের কাছ থেকে আমি ইনফরমেশন নিছি, অমুক জায়গায় অমুক হোটেলে ওই ছেলেটারে নিয়ে থাকবে, মানে মামুনরে নিয়ে থাকবে। আমি সেই জায়গায় যাবো, ওকে হাতে নাতে ধরবো। এই পরিকল্পনা করেই ভাই আমি তখন কাতার থেকে খুব দ্রুত বাংলাদেশে চলে আসি। তো আমার টাইম এবং আমি সব কিছু মিলে যে এই টাইমে আমি ওরা ধরতে পারবো ওই সময়টা নিয়ে কিন্তু আমি আসি, আমি দ্রুত টিকিট কেটে আসি। কিন্তু আমার ফ্লাইট ডিলে হওয়ার কারণে, মানে 2 ঘন্টা ফ্লাইটটা ডিলে হয় দুর্ভাগ্যবশত, আমি ওরা ধরতে পারি না। আমি বাড়িতে আসছি তখন সন্ধ্যা হয়ে গেছে, কাউরে বলে আসি নাই। সন্ধ্যা তখন প্রায় 7:30টার মতো বাজে। 7:30টার মতো বাজে বাড়িতে আসছে। আসার পরেই আমার আব্বা আম্মা তো অবাক, কিরে হঠাৎ করে কাউরে না বলে, ওই তখন ঘরে নেই। আমার যে মা লিপি কই, ওর নাম্বারে মানে আমি কিন্তু কলও দিই নি, আমি ঘরে আসছি। রাত্র 8:30টার দিকেও তখন ঘরে আসছে, 8:30 কি 9টার দিকে ঘরে আসছে। আইসা আমাকে দিকে তোর চোখ কপালে উঠে গেছে, কিরে কী ব্যাপার, আমি হঠাৎ করে বাড়িতে কেন? আমি তখন আমার বলছি, তুমি কখন আসছো? আমি বললাম, ও বলে কি তুমি মনে হয় যেন ঢাকায় ছিলে, ঢাকা থেকে বরিশালে আসছো এরকম মনে হচ্ছে। আমি কই গেছিলাম? বলে না কোথাও যাই নাই, একটু একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করছি, মেয়ে ফ্রেন্ডের বার্থডে ছিল, ওর বার্থডে পালন করছি। তাই আমি বললাম, বার্থডে তো রাতের বেলায় পালন করো, তুমি দিনের বেলায় করছো যে? বলে আমরা বার্থডে দিনের বেলায় পালন করি। তো ওর সঙ্গে ঝগড়াঝাটি কথাবার্তা বাড়াইলাম না, আব্বা আমার সঙ্গে কথাবার্তা বলে সময় টময় কাটালাম। রাত প্রায় 12টার দিকে রুমে গেছি, কারণ আমি তো জানি আজকে ওর সঙ্গে আমার একটা কিছু হবে। 12টা 1টার দিকে তখন ও আর আমি শুইছি। শোয়ার পর ও আমার খুব আদর করতেছে, মানে আমার সঙ্গেও কিছু একটা করার চেষ্টা করতেছে, আমি কিন্তু কিছু করি না। না করে আমি তখন বললাম, লিপি তুমি আজকে কই গেছি না? ও বলে, বললাম না একটা বান্ধবীর বার্থডেতে গেছিলাম। আমি বললাম, সত্যি কি বান্ধবীর বার্থডেতে গেছিলাম? ও বলে, হ্যাঁ। তুমি সত্যি বলতেছো না মিথ্যা বলতেছো? বলে, না আমি একটুও মিথ্যা বলতেছি না, আমি সত্য বলতেছি। আমি বললাম, দেখো আমার কাছে বিশ্বাস হয় না যে তুমি এটা করছো। ও বলে, না কেন বিশ্বাস হবে না কেন? তুমি আমাকে সন্দেহ করো কেন? এত সন্দেহ থাকা ভালো না। সম্পর্কের মাঝে সন্দেহ থাকলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তুমি সন্দেহ করো না। তাই আমি বললাম, তুমি কি কোরআন শরীফ মাথায় দিয়ে বলতে পারবা যে তুমি আজকে মামুনের কাছে যাও না? ও বলে, আরে না, তুমি কি পাগল নাকি? আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারবা? সত্যি পারবা? বলে, হ্যাঁ পারবো। যে কোরআন মাথায় নিয়ে বলতে পারবা যে তুমি আজকে রাতে মামুনের কাছে যাও নাই, মানে আজকে দিনে মামুনের কাছে যাও নাই, তুমি অমুক মানে হোটেলের নামও বলে দিচ্ছি। ও বলে, না আমি মামুনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তাই নেই, আমি তোমাকে বিয়ের পরে 1 সেকেন্ডের জন্য কখনোই মামুনের সঙ্গে কথা বলি নাই। কিন্তু ও অসংখ্য ভালো ছেলের সঙ্গে দেখা করছে। তা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি ঘর থেকে বেরোয় আমি ওর সামনে উজু করছি, আমাদের টয়লেটে গিয়ে উজু করছি, করে আমি কোরআন শরীফ খুঁজছি। আমার রুমে একটা কোরআন শরীফ নেই। পরে আব্বা আম্মা তো ঘুমাই গেছে, এত রাতের বেলায় আব্বা আমার রুমে তো আমি কোরআন শরীফ পাবো না। পরে আমি করছি কি, আমি উইঠা মসজিদে গেছি। চিন্তা করেন, মসজিদে গেছে। আমাদের মসজিদটা আবার কিন্তু ওই যে তালা মারা থাকে না, মসজিদটা সবসময় এরকম লক করে রাখে। তো ওইটা তালা মারে। এমনিতে আমাদের এলাকার মধ্যে আর কি, আমাদের এখানে একটা মানে মসজিদের সাথে একটা মাজার আছে। ওই মাজারের যিনি পীর ছিলেন উনি বলে দিয়েছে যে মসজিদ কখনো তালা মারা যাবে না, এবং এই মসজিদে কখনো চুরিও হয় না। এটা একটা গাইবি কথাবার্তা। আচ্ছা যাই হোক, আমি তখন মসজিদে গেছি। আমার মসজিদ আমাদের বাড়ির কাছাকাছি ছিল, পাশেই ছিল। আমি শোয়া থেকে উঠে মসজিদে গেছি। মসজিদে যাই আমি কোরআন শরীফ বের করবো এমন একটা অবস্থা। আমি তো ঘরেই উজু করছি, কইরা মসজিদে ঢুকে কোরআনটা বাইর করে মসজিদের গেটে আসছি। মানে গেটে বলতে মসজিদ থেকে মাত্র বারান্দা থেকে বেরিয়েছি, দিয়ে ওর সামনে দাঁড়ায় আছে। মানে লিপি, এই তুমি এখানে দাঁড়ায় আছো কেন? ও বলে, আমি মসজিদে হাত দিয়ে বলতেছে আমি এই কি বলে এই আমি ইয়ের সাথে মামুনের সাথে দেখা করি নাই, এই মসজিদে হাত দিয়ে বলতেছে, মসজিদের কসম করে বলতেছে যে ঠিক আছে তুমি মসজিদের কসম করছো, মসজিদের ঠিক আছে, কিন্তু তুমি কোরআনে হাত দাও। তুমি কোরআনে হাত দিয়ে শপথ করে বলো যে তুমি মামুনের কাছে যাও না, তুমি কোরআনে হাত দিয়ে। আমি কোরআনে হাত দিতে পারবো না। এই তুই কোরআনে হাত দিতে পারবি না কেন? তুই কোরআনে হাত দে। এই কোরআনে হাত দিতে পারবে না বলার পরে আমি তখন তারে থাপ্পড় 2টা থাপ্পড় মারছি, ঘুরে পড়ে গেছে। ঘুরে পড়ে যাওয়ার পরে ও উইঠা দাঁড়াইছে। আমি বললাম, তোর মতো মেয়ের সাথে সংসার করবো না, ধুর তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক। এই মসজিদের মধ্যে আমি তখন তারা 3 তালাক দিই। তখন তো গভীর রাত। এই 3 তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে তালাক দিয়ে আমি চলে আসছি। ও আমার পা চাইপা ধরে এই মসজিদের সামনে, পা চাইপা ধরে, তুমি আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমার তুমি মাফ করে দাও। ধুর তোর সঙ্গে আমার আর কিসের কথা? এই চিৎকার চেঁচামেচি শুরু করছে। এই মসজিদের আশেপাশে বাড়িঘর ছিল তো, তারা মোটামুটি সবাই তখন ঘুম থেকে উঠা সবাই তখন এই মসজিদের কাছে চলে আসছে। কি হয়েছে আয়সা দেখে আমার পা চেপে ধরে আসছে।
আমার আব্বা তখন শোয়া থেকে উঠে আসছে, আইসা আমারে থাপড়াইয়া টাপড়াইয়া এগুলো কী শুরু করলি, নাটক মানুষ দেখতেছে। আমি তখন আমার আব্বার সামনে, গ্রামবাসীর সামনে, সবার সামনে আমি ওরে 3 তালাক দিয়ে দিছি। ওরে আমি আপনাদের সামনে আবারও পুনরায় দিতেছি 1 তালাক 2 তালাক 3 তালাক, মসজিদের সামনে 3 তালাক। 3 তালাক দিয়ে ওরে লাথি মেরে আমি তখন ঘরে চলে আসি। ঘরে আসার পরে আমি এসে মেয়েটারে জড়াই ধরে মেয়েটারে চুমো দিয়ে আদর করি। করার পরে আমি এই জায়গার মধ্যে ওরে ছেড়ে দিই। এতে 3 তালাক দিয়ে দিই। 3 তালাক দেওয়ার পরে আমি আর আমার আব্বা তখন পরের দিন সকালবেলা মানে ওরে তালাক দিছে, ওর আমার ঘরেও কিন্তু আসে নাই। ওই কিন্তু ওর মতো করে ওর বাপের ঘরেও জানে, আমার ঘরেও জানে, এখান থেকে ও ডিরেক্টলি চলে গেছে কোথাও, মানে কোন জায়গায় চলে গেছে ভাই এটা আমি জানি না। না জানার পরে 1 সপ্তাহ পর্যন্ত বাড়িতে ছিলাম। 1 সপ্তাহ ওর কোনো মানে যোগাযোগ না, ও আসেও না আমার বাড়িতে। 1 সপ্তাহ পরে আমি দেশে আর থাকবো না, মানে আমার আর ভালো লাগতেছে না। আমার আব্বা বলতেছে তুই ইয়ে কর, মানে আরও কয়েকদিন থাক, আমি থাকবো না। 1 সপ্তাহ পরে আমি তখন টিকিট কেটে পুনরায় আবারও কাতার চলে আসি। আমি কাতার আসার পরে আজকে প্রায় বহু বছর হয়ে গেছে, মানে অনেকগুলো বছর। এর মাঝে আবার 2 বার দেশে গেছিলাম, 2 বার গেছে। আমার মেয়েটাও এখন বেশ বড় হয়ে গেছে। আমার ওয়াইফ যে আছে নাহিদা, যারা আমি তালাক দিয়ে দিছি, আমার এই বউ নাহিদা আমার মেয়েটার কাছে আসে, মেয়েটারে দেখে, বা মেয়েটাও আমার ওয়াইফের কাছে যায়, সব কিছু ঠিক আছে। আমার মেয়েটা মানে আমি আর বিয়ে শাদী করিনি, এবং প্লাস নাহিদাও কিন্তু আর অন্য কোথাও বিয়ে বসে নাই, আমিও করিনি, ও বিয়ে বসে নাই। তা আমার মেয়েটা ওই ঘরে যায়, আমার মেয়েটা আরে বলি যে তোমার আম্মারে বুঝায় নিয়ে আয়। আমি বুঝায় যে আম্মু চলো, আব্বু বলতেছে চলে যাওয়ার জন্য, সম্পর্কটা আবার ঠিক করে নি। না, ওই সম্পর্ক ঠিক করবে না, করবে না, না ও আমার সংসার করবেই না। আজকে প্রায় 1 যুগের চেয়েও বেশি সময় চলে গেছে, আমিও বিয়ে করি না, ও বিয়ে করে নাই, মানে বিয়ে না করে আমরা পড়ে আছি। ওর জীবন শেষ করে আমি আমার জীবন শেষ করি। আমি কাতারে পড়ে আছি, বাংলাদেশে পড়ে আছে। আমাদের বন্ধন একটা, আমাদের মেয়ে নাহিদা, নাহিদার কাছে আমিও যাই। এই কিছুদিন আগে আমার মেয়ে আমার বলতেছে ভাইয়া ইয়া আবু তোমার একটা কথা বলি, আমি যখনই আমার আম্মুর সঙ্গে আম্মুর কাছে যাই বা আম্মুর সঙ্গে, আম্মু সবসময় না একটা ভাইয়ের গল্প শোনে। আম্মু সবসময় একটা ভাইয়ের গল্প শুনে, 24 ঘন্টা একটা ভাইয়ের গল্প শুনে। এমন ওনার নাম হচ্ছে আপন, উনি জীবনের গল্প বলে। তা আমার মেয়েটা আমারে বলতেছে, তা আমি বলি ঠিক আছে আম্মু, তাহলে আমার এই লিঙ্কটা পাঠাও। তা আমার মেয়ে ওর মায়ের মোবাইল থেকে এই ছবিটুকু উঠে আমার পাঠাইছে। তা আমি ইউটিউবে খুঁজে আপনারা পাইছি। তো আমার ওয়াইফ যেহেতু সবসময় আপনার গল্প শোনে বা আপনাকে মানে, তা আমি আপনার মাধ্যমে আমার ওয়াইফকে বলতে চাই, তুমিও তোমার জীবনটা নষ্ট করো না, আমিও আমার জীবনটা যা নষ্ট করছি আর করতে চাই না। অন্তত আমার মেয়ে নাহিদার দিকে তাকে তুমিও ফিরে আসো, আমিও ফিরে যাই, আমরা আবারও শুরু করে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আপনার মাধ্যমে ওর কাছে ক্ষমা চাই। যদিও ও আমাকে সব কিছু থেকে ব্লক করে রাখছে, ওর সঙ্গে কথা বলার কোনো সুযোগ নেই। আমি পুনরায় আপনার মাধ্যমে আবারও ওর কাছে ক্ষমা চাই, ও যেন আমাকে মাফ করে আমার কাছে ফিরে আসে, আমার সংসারটা ভাই ঠিক করে দেয়। আমিও আর বিয়ে শাদী করি না, ও যেহেতু বিয়ে বসে নেয়, ও যেন চলে আসে আপনার কাছে, অনুরোধটা করতেছি বা আপনাকে বলবেন। ভালো থাকবেন, আমার গল্পটা রেকর্ড করবেন, এটা আমার ফোন নাম্বার, পারলে আমার সঙ্গে যোগাযোগ